আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অন্তরীকরণের প্রায় শেষ পর্যায়ে, আজকে হচ্ছে আমার সেকেন্ড লাস্ট ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসের পর আরেকটা ক্লাস করলে আমাদের অন্তরীকরণ শেষ। তো তার মধ্যে আজকে আমরা একটা অধ্যায় পুরো করব, 9H এই অধ্যায়টা আমরা পুরো করব, আর এরপরে হচ্ছে আগামী ক্লাসে 9I ওই অধ্যায়টা করব, সেটা করলে আমাদের শেষ। আজকে হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, স্পর্শক অবিলম্ব। মেইন বেসিকটা ক্লিয়ার থাকলে ম্যাথগুলো খুবই সোজা, তবে বেসিকটা আমাকে একটু ক্লিয়ার থাকতে হয় ভালোভাবে। আর এরপরে ক্লাসে, আগামী ক্লাসে আমরা পড়াবো হচ্ছে গুরুমান লঘুমান সংক্রান্ত, ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান সংক্রান্ত কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা দেখাবো। তবে আমাদের আজকে হচ্ছে আমরা শুধুমাত্র স্পর্শক এবং অবিলম্ব এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, এবং এই জিনিসগুলো পড়তে হলে তোমার প্রাথমিক কিছু বেসিক তোমার জানা থাকতে হবে। প্রাথমিক যে বেসিকগুলো তোমার জানা থাকতে হবে সেগুলো হচ্ছে ঢাল কি জিনিস, ঢাল কিভাবে বের করতে হয় এটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে সরল রেখার সমীকরণ কিভাবে বের করে, সরল রেখার সমীকরণ বের করার নিয়মগুলো জানতে হবে। এরপর হচ্ছে দুইটি সরল রেখার সমান্তরাল হওয়ার শর্ত এবং দুইটি সরল রেখার লম্ব হওয়ার শর্ত যে আছে, এই শর্তগুলো আমাকে জেনে রাখতে হবে। তো তোমাদেরকে আমি এগুলা অলরেডি জেনে আসতে বলছিলাম, তাও আমি শুরুতে জাস্ট সংক্ষেপে জিনিসগুলো বলে যাব। মানে ডাল কিভাবে বের করে সংক্ষেপে বলবো, মানে এক কথায় আমি ব্যাখ্যা করব না, শুধুমাত্র সূত্রগুলো বলে বলে যাব, ওই সূত্রগুলো আমরা আবার অ্যাপ্লাই করব। তো আমাদের এখানে আমরা ক্লাসটাকে দুইটা অংশে বিভক্ত করব, একটা হচ্ছে প্রাইমারি অংশ আর একটা হচ্ছে সেকেন্ডারি অংশ। প্রাইমারি অংশে আমরা এই অধ্যায়ে জিনিসগুলো আলোচনা করব না, প্রাইমারি অংশে আলোচনা করব এই অধ্যায় করতে হলে আমাদের মেইনলি সরল রেখা অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, সরল রেখা অধ্যায়ের বেসিক কাজে লাগে। এখন আমাদের ওই সরল রেখা অধ্যায়ের কি কি বেসিকগুলো আমাদের লাগবে সেটা আমরা শুরুতে প্রাইমারি লেভেলে বলে দিব, অ্যান্ড দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্পর্শক অবিলম্ব। খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা, তবে টেকনিকটা হইতে হবে একটু করে মজা। যদি আমার টেকনিকটা নাই হয় মজা, তখন দেখবা পরীক্ষার হলে পাইতে হবে তোমাকে সাজা। তো আমাকে যে কাজটা করতে হবে, বেসিকটা ধরতে হবে, ওই জিনিসটা মাথায় ঢুকাতে হবে, জায়গা মতো অ্যাপ্লাই করতে হবে, না হয় কিন্তু আমার ম্যাথটা কখনো মিলবে না। ম্যাথ যদি মিলাইতে হয়, প্রপারলি ধরিতে হয়, তার জন্য আসলে বেসিকটা ক্লিয়ার না করলেই নয়। সো তার জন্য ক্লাসটা করিতে হয়। এখনো যারা শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা ক্লাসের দিকে গমন করি। তোমরা যারা এখনো শেয়ার করোনি অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, যারা এখনো শেয়ার করোনি অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। শাহরুদ্দান ভাইয়া, আপনার চুল লাল দেখাচ্ছে কেন? আমার চুল হচ্ছে আসলে জন্মগতভাবেই লাল, আমার এই যে কি বলবো উত্তরাধিকার সূত্রে পাওয়া। কারণ আমার আম্মু, আমার নানার দিকের বংশের দেখা, আমার আম্মুর চুলগুলো হালকা লাল টাইপসের, তারপর হচ্ছে আমার বোনের চুলগুলো লাল টাইপসের, আমারও হালকা লাল টাইপসের জন্মগতভাবে। তো আমি রেগুলার অয়েল ইউজ করি, তো যার কারণে দেখতে কালো লাগে, মানে অয়েল ইউজ করলে কালো লাগে। আজকে এখন এক্সাম শুরু, তো এক্সাম টাইমে আমি অয়েল টয়েল কিছু ইউজ করি না। তো এক্সাম চলতেছে, তো আমার মানে এক্সামের পড়াশোনার মাঝখানে তেল ইউজ করে কে ইউজ করবে, যার কারণে দেখা গেছে ওই গোসল করার পর যখন অয়েল ইউজ করে নিই চুলগুলা পারফেক্ট কালার দেখায়। ওই অয়েল ইউজ করলে তখন দেখা যায় চুলগুলো আমার দেখতে কালো মনে হয়। তো এদিক দিয়ে দিদি সুবিধা আছে, সেটা হচ্ছে আমার যদি মনে হচ্ছে আমার চুলগুলা লাল দেখা যাক, আমি মাথা অয়েল দিব না। আমার ইচ্ছে হচ্ছে চুলগুলো কালো দেখা যাক, মাথায় একটু অয়েল দিব। তাহলে দেখো দুই রকম ফ্লেভার। তোমরা টাকা দিয়ে ঘষা মাজা করে কালার করো, আর আমার সৃষ্টিকর্তা প্রদত্ত, কত ভালো। যাদের চুল শুধু লাল তাদেরও লাভ নাই, যাদের চুল শুধু কালো তাদেরও লাভ নাই। যাদের চুল আমার মতো লালের সাথে কালো, তাদের আসলে আমাদের মনটা অনেক ভালো, আসলে তাদের লাকটাও অনেক ভালো। মানে বুঝতে পারতেছো তো, আমি চাইলে লাল রাখতে পারতেছি, একটু অয়েল ইউজ করবো, কালো হয়ে গেছে। ইচ্ছে করতেছে আমি লাল করব, গোসল করে ফেললাম, আমাদের শুকাইলে আবার লাল হয়ে যাবে, আবার তেল দিলাম, কালো হয়ে গেল। তেল দিতে ইচ্ছে করতেছে না, হাতের সামনে তেল নাই, একটু হাতের মধ্যে পানিগুলো দিয়ে মাথাটা চুলগুলোকে একটু নাড়াই, দেখবা আমার কালারটা এখন কালো দেখায়। এটাই হচ্ছে আমার চুলের মাহাত্ম্য। তাহলে আমরা শুরু করি। ওকে,
আমরা আসি ওইদিকে না যাই, আমরা আমাদের ক্লাসের দিকে গমন করি। আমাদের চুল টুলের কনসেপ্ট বাদ দিই, আমরা আমাদের পড়ালেখার দিকে নজর দিই। তো আজকে আমাদের ক্লাসটা আমার কেন জানি একটু মজা করতে ইচ্ছে করতেছে। ইনশাআল্লাহ আজকে আমরা মজা করে করে ক্লাস নিব। তো আসো আমরা একটু করে মজা করে করে স্পর্শ করব আমাদের স্পর্শকের অধ্যায়, সেখান থেকে দেখবা অনেক কিছু পেয়ে যাবা। তাহলে আসো আমরা আস্তে আস্তে শুরু করি এই অধ্যায়ের প্রাইমারি বেসিকগুলা। যে বেসিকগুলা না জানিলে নয়, তা না জানিলে এই অধ্যায়ের ম্যাথগুলো করিতে কষ্ট হয়। সেই বেসিকগুলা প্রথম দিকে না বলিলে কেমন জানি হয়, ওই কারণে আমাকে শুরুতেই বুঝতেই পারতেছো বেসিকগুলো একটু করে নাড়া দিতে হয়। এখন আমাদের বেসিক যদি আমি নাহি দিয়ে একটু করে নাড়া, তোমাদের মাঝখানে দেখা যাবে সবার মাথা হয়ে যাবে খাড়া, তখন ঝামেলা হয়ে যাবে, আমাদের ক্লাসটা মজা লাগবে না। আসো আমরা শুরুতে কিছু জিনিস জানিয়ে দিই, তুমিও বুঝে নাও যে তুমি জানো। তাহলে আসো আমরা সেই কাজগুলো করি, আমাদের ক্লাস জমতে থাকুক। ইনশাআল্লাহ আমাদের ক্লাস জমবে জমবে জমবে। আমাকে বলো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা। আজকে পুরোপুরি একটা অধ্যায়, পুরা একটা অন্যরকম একটা অধ্যায়। এই অধ্যায় থেকে ইন্টারে ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, ভার্সিটিতে ইম্পর্টেন্ট, খালি মেডিকেলে ইম্পর্টেন্ট না, কারণ মেডিকেলে তো ম্যাথ থেকে প্রশ্ন হয় না। তো তোমরা একটু আমাকে বলো যে তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার দেখাচ্ছে কিনা। আমার সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার দেখাচ্ছে কিনা আমাকে একটু বলো। আমার সাউন্ড ভিডিও সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার দেখাচ্ছে কিনা আমাকে একটু বলো। ক্লিয়ারলি ক্লিয়ার। এই যে সামিউদ্দিন, আহমদ ভাইয়া ফাটাফাটা লাগতেছে, মনে হচ্ছে স্পিকারের কারণে না। সাউন্ডটা তোমার হয়তো এটা হচ্ছে ক্যামেরা বাই দিয়ে ইউজ করলে একটা সুবিধা হচ্ছে তোমার সাউন্ডটা খুবই লাউডলি শোনা যায়, মানে ফুল ভলিউমটা নেই। তো যার কারণে হচ্ছে তুমি লো সাউন্ডও আরামসে শুনতে পারবা। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে হেডফোন ছাড়া ক্লাস করলে সাউন্ডটা অল্প হলে তখন দেখা যায় শুনতে কষ্ট হয়। তো এখন হচ্ছে তুমি ফুল সাউন্ড দিলে তোমার রুম টুম ফাইটা যাবে, কান টান ফাইটা যাবে। সাউন্ড কমায় একটু ক্লাস করো, কোনো সমস্যা না, আরামসে করতে পারবা। তো আসো সেতু না, কথাগুলো কেমন জানি মনে হচ্ছে হলে বসে আছি। হ্যাঁ একটু ফিল নাও না, যে মনে করো আমরা যখন হলে বসে থাকি, হলে চারপাশে আমাদের অন্ধকার দেখি, চারপাশে অনেকগুলো কাপল টাপলও দেখি, কিন্তু আমরা সেগুলো দেখি না, কারণ অন্ধকারের মধ্যে আমাদের কিছু দেখা যায় না। আমার হলের সামনে বড় পর্দায় দেখা যায় আমাদের বড় পর্দায় চলতেছে হচ্ছে আমাদের নাটক। তো তোমার কি মনে হচ্ছে না আমিও করিতেছি নাটক? তুমি যে কাজটা করো, রুমের লাইটটা অফ করে দিয়ে এটা জ্বালাই দাও, পায়ের উপর পা তুলিয়া কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া ক্লাস করিতে থাকো। এটা ফিল নাও, তুমিও এখন মুভি দেখতেছো, সায়েন্স মুভি দেখতেছ, ম্যাথমেটিক্যাল মুভি দেখতেছ, জাস্ট লাইক ইট। আসো আমরা সামনের দিকে আগাই। না হলে এয়ার কন্ডিশন থেকে লাভ নাই, কারণ হচ্ছে এখন তো ভাই আমাদের এয়ার কন্ডিশনের দরকার নাই, এখন একটু শীতকাল। তো আসি আমরা সামনের দিকে শুরু করি। প্রথমত আসি ভাইয়া আমরা বেসিকটা আস্তে আস্তে ক্লিয়ার করি। মনে করেন ভাইয়া এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমাদের কোন একটা ফাংশন আছে, ধরে নিলাম ভাইয়া এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফাংশন, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদের এই ফাংশনের অন্তরীকরণ, এর মানে এফ প্রাইম অফ এক্স বা আমরা y ইকুয়ালস টু f অফ x, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বা dy dx। এই dy dx দ্বারা কি মিন করতেছি? এই dy dx দ্বারা বুঝতেছি এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে। আর কোন একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে সেটা ওই ফাংশনের ঢাল নির্দেশ করে। তাহলে খেয়াল করো, তাহলে y ইকুয়ালস টু যদি f অফ x হয়, dy dx কি নির্দেশ করে? ভাইয়া ঢাল নির্দেশ করে। কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করে। প্রশ্ন হচ্ছে ভাই কার ঢাল নির্দেশ করে? যেহেতু ভাইয়া ফাংশনটা বক্ররেখা, তাহলে তার ঢাল সুনির্দিষ্ট নয়। আমরা যদি বলি ভাইয়া এই বিন্দুটা আমরা নিছি, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তাহলে dy dx at x1 y1, এই কথাটা মানে হচ্ছে x1 y1 বিন্দুতে dy dx বের করলে ওই x1 y1 বিন্দুতে যদি একটা স্পর্শক টানি, সেই স্পর্শকের ঢাল নির্দেশ করে। আমি যদি বলি আমার কাছে এখানে একটা বিন্দু আছে ভাইয়া x2 y2, তাহলে আমাদের ঢাল dy dx at x1 y1 x2 y2, এর মানে হচ্ছে x2 y2 বিন্দুতে ঢাল, সেই ঢাল নির্দেশ করে হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে আমরা বলতে পারি কোন বিন্দুতে অঙ্কিত, কোন বিন্দুতে
কোন একটা ফাংশনের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণ করলে সেই অন্তরীকরণের মান ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্দেশ করে। আমরা বারবার বলেছিলাম ভাই স্পর্শক কি জিনিস, যেটা স্পর্শ করে যায় তার নাম হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শ করে যায় যে রেখা তার নাম হচ্ছে স্পর্শক রেখা। তাহলে আমাদের দেখা যায় স্পর্শ আমাদের বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগে। আমাদের কিছু কিছু স্পর্শ মজার, কিছু কিছু স্পর্শ আমাদের মজাদার নয়, তবে আমাদের ম্যাথমেটিক্সে আসলে সবগুলো স্পর্শকে আমাদের সরল লেখা হয়। তো আসো স্পর্শক বলতে আমাদের কোন একটা বিন্দুতে আমরা জাস্ট টাচ করে চলে যাব, তাকে আমরা বলি হচ্ছে অঙ্কিত স্পর্শক। তাহলে আমরা বলতে পারি কি, মনে করো আমাদের একটা ফাংশন আছে ভাইয়া f of x equals to হচ্ছে আমাদের f of x equals to হচ্ছে x স্কয়ার মাইনাস 2x। হ্যাঁ, আমাদের f of x সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 2x। তো তোমাকে বলা হলো এই যে ফাংশনটা, এই ফাংশনের ফাংশনের 2 1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, স্পর্শকের ঢাল বের করতে হবে। ঢাল মানে কি? dy dx। তাহলে আমরা বলতে পারি y = দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x, সুতরাং dy dx সমান কত হবে? x স্কয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে 2x, মাইনাস 2x কে অন্তরীকরণ করলে হয় 2। তাহলে এই জিনিসটা কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করে। কার ঢাল? স্পর্শকের ঢাল। কোন বিন্দুতে? যে কোনো বিন্দুতে। কিন্তু তোমার কোন বিন্দু দরকার? তোমার 2 1 বিন্দু দরকার। তাহলে এটা হচ্ছে এই জিনিসটা নির্দেশ করে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল তোমার কোন বিন্দুতে দরকার? 2 1 বিন্দুতে। তাহলে 2 1 বিন্দুতে স্পর্শকের ঢালটা আমরা কি বলবো? 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল মানে হচ্ছে dy dx। ভালো করে খেয়াল করো, dy dx at 2 1, এটা মানে হচ্ছে 2 1 বিন্দুতে ঢাল সমান কত? ভাই সিম্পল, এই 2 1 মানে কি? 2, 1 স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিভাবে করি ভাই? স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে প্রথমটা হচ্ছে ভাইয়া x এর মান, পরেরটা হচ্ছে ভাইয়া y এর মান। প্রথমটা x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে একটা x এর মান, একটা হচ্ছে y এর মান। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা যদি x এর মান হয়, এটা যদি y এর মান হয়, তোমার ঢালের মান কত ভাইয়া? ঢালের মান হচ্ছে 2x - 2। কোথায়? যে কোনো জায়গায়। কোথায় লাগবে তোমার? 2 1 বিন্দুতে লাগবে। 2 1 বিন্দুতে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 1। তাহলে আমাদের লাগবে কত? 2x - 2। তোমার তো এখন x এর মান কত ভাই? x এর মান হচ্ছে 2, তাহলে আমি এখানে 2 বসাই দিব। 2, তাহলে 2 2 4 - 2 মান হচ্ছে 2। এটা হচ্ছে ভাইয়া ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে আমাদের আবারও বলতেছি, কোন একটা ফাংশন এটাকে যদি অন্তরীকরণ করো, তাহলে ওই অন্তরীকরণ দ্বারা বোঝায় ওই ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। কিন্তু যদি তুমি কোনো একটা বিন্দু বসাই দাও, তাহলে ওইটা দ্বারা বোঝায় স্পেসিফিক ওই বিন্দুতে যে স্পর্শকটা আঁকছি তার ঢাল। এতটুকু কথা ক্লিয়ার নাকি ক্লিয়ারের নয়? আমাকে বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা? বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা?
অনেকে বলছিলা একটু করে আটকাচ্ছে, ওই জন্য জিনিসটা একটু ঠিক করে ট্রাই করলাম। আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? তোমরা কি ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ? একটু আমাকে বলো তো, ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ কিনা? ওকে, আচ্ছা, যদি সবকিছু দেখা যায় তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের মেইন কথা কি, দেখো কয়েকটা কথা মাথায় রাখি। কোন একটা ফাংশন আমার কাছে আছে, সেই ফাংশনকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স পাবো। এই ডিওয়াই ডিএক্স দ্বারা বোঝায় ওই ফাংশনের যে কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শকের ঢাল। এখন এখানে তো কোনো বিন্দু আমি নির্দিষ্ট করি নাই, তাহলে আমরা যদি কোনো বিন্দু সুনির্দিষ্ট করে দিই তখন আমাদের এখানে বিন্দুটার মান বসে যাবে। আর কোন একটা বিন্দু সুনির্দিষ্ট করে দিলে তার জন্য স্পর্শকটাও নির্দিষ্ট, তখন দেখা যাচ্ছে আমি একটা নির্দিষ্ট ডালের মান পাচ্ছি। যেমন এখানে ডালের ক্ষেত্রে তুমি তো ইকুয়েশন পাচ্ছ, বাট এখানে ডালের ক্ষেত্রে সরাসরি একটা মান পাচ্ছ। কেন? যখন বিন্দু বসে দিলা তখন তুমি স্পেসিফিক পেয়ে যাচ্ছ। এবার আসো, অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া এটা দ্বারা কি বোঝায় যে আপনি ডিওয়াই ডিএক্স এর পাশে এটা লিখলেন, এটা দ্বারা কি বোঝায়? মানে এটা দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এই ডিওয়াই ডিএক্স, তো এই ডিওয়াই ডিএক্স মানে কি, যে কোনো বিন্দুতে ডাল। তো আমি যে কোন একটা বিন্দুতে প্রকাশ করতেছি সেটা প্রকাশ করার জন্য সাইডে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়, মানে একটা দাগ টেনে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়। তো একটা দাগ টেনে তুমি জাস্ট ব্র্যাকেটে লিখে দিবা এ বিন্দু। এটা দ্বারা বোঝাচ্ছে ডিওয়াই ডিএক্স কোথায়, 2 1 বিন্দুতে। এর মানে তুমি ডিওয়াই ডিএক্স বের করে 2 1 বিন্দুটা বসাই দিছো। তাইলে এখন আমি যে ঢালটা পাচ্ছি সেটা হচ্ছে 2 1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তাহলে দেখো, আর অনেকে বলতেছে ভাই কেন কেন আমরা সেগুলো ফাংশন, আমরা এই যে অন্তরীকরণের মিনিং যেদিন পড়াইছিলাম শুরুতে সেদিন আমরা বলছিলাম, তো আজকে জেনে রাখতে হবে। এবার আসো ভাইয়া, তাহলে আমরা জেনে গেলাম ক্যালকুলাসে অন্তরীকরণ, আমাদের অন্তরীকরণ করা মানে হচ্ছে কি বের করা, স্পর্শকের ঢাল বের করা। অন্তরীকরণ করা মানে হচ্ছে স্পর্শকের ঢাল বের করা। এবার আমরা আসি ভাইয়া ঢালের জেনারেল বেসিকে। ঢালের জেনারেল বেসিকে যদি আমরা আসি,
ঢালের এবার জেনারেল বেসিকে আসি। জেনারেল বেসিকে যদি আসি তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করো। জেনারেল বেসিকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো ভাইয়া, কোণেরটা মনে করেন কোণেরটা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে কোণেরটা সরলরেখা যদি এটা হয়, তাহলে এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখার যে ঢাল, এই সরলরেখার ঢাল সমান হচ্ছে tan থিটা। তাহলে আমরা দেখতেছি যদি আমার থিটা জানা থাকে আমরা সরাসরি ঢাল বের করতে পারি, আর ক্যালকুলাসের মাধ্যমে একবার অন্তরীকরণ বের করলে আমরা ঢালটা পেয়ে যাই। তাহলে ক্যালকুলাসের মাধ্যমে একবার অন্তরীকরণ করলে ঢালটা পেয়ে যাই, আর সাধারণত আমার থিটা জানলে ঢালটা বের হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি ঢাল সমান হচ্ছে tan থিটা। থিটা মানে হচ্ছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলো, উৎপন্ন কোণের ট্যানজেন্টের মানকে আমরা বলি হচ্ছে ঢাল। এখন মনে করো রেখাটা যদি আমাদের এরকম হয়, তাহলে আমাদের রেখাটা যদি এরকম হয়, এরকম মানে কি, এরকম মানে হচ্ছে ওই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। আবার বলা যায় এটাকে বলা যায় ওয়াই অক্ষের লম্ব। তাহলে এক্স অক্ষের সমান্তরালও বলা যায়, ওয়াই অক্ষের লম্বও বলা যায়। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব যদি হয়, তোমরাই বলো এই সরলরেখার ঢাল কত। দেখি তোমরা কয়জনে পারো এই সরলরেখার ঢাল কত বলো তো। এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের লম্ব, এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের লম্ব। তাহলে এই সরলরেখার ঢাল কত তোমরা বলো, এই সরলরেখার ঢাল কত তোমরা বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই সরলরেখার ঢাল হচ্ছে ভাইয়া 0। যদি বলো তুমি 0 তাহলে হয়ে গেল তোমার পূর্ণ। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে সিম্পল tan 0 মানে হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স অক্ষের লম্ব, সেই ক্ষেত্রে আমরা বলবো ঢাল ইকুয়ালস টু হচ্ছে 0। এবার যদি এরকম হয় কোন সরলরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে কোন একটা সরলরেখা সে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে বা ওয়াই অক্ষের সমান্তরাল বলা যে কথা, এক্স অক্ষের লম্ব বলা সেম কথা। কারণ যে সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল সে কার লম্ব, এক্স এর লম্ব। তাহলে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব যদি হয়, সেই ক্ষেত্রে ভাইয়া ঢাল মানে হচ্ছে কত ভাইয়া, ঢাল মানে হচ্ছে tan 90 ডিগ্রি, কারণ এখানে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 90। তাহলে এটা হচ্ছে tan 90। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ঢাল সমান হচ্ছে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মান কত 1/0। অন্য কোনো কিছু বসানো যাবে না, এখানে আমরা ম্যাথ করব, সো অন্য কোনো কিছু বসানো যাবে না। তাহলে আমরা একটা কথা বলতে পারি, যদি কখনো তোমাকে বলা হয় ঢাল এক্স অক্ষের সমান সরলরেখা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব, তাহলে সাথে সাথে আমি বুঝে নিব ওই ক্ষেত্রে dy dx এর মান হচ্ছে 0। কেন? কারণ যেহেতু ঢাল 0, কেন? কারণ এক্স অক্ষের সমান্তরাল আবার ওয়াই অক্ষের লম্ব, এক্স অক্ষের সমান্তরাল বলুক আর ওয়াই অক্ষের লম্ব বলুক, ঢালের মান আসবে 0। এবার আসো, ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব হলে আমার ঢাল dy dx এর মান আসবে 1/0। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা বলবো যদি কোনো ম্যাথে আমাকে বলা হয় স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের লম্ব, আমরা সাথে সাথে বুঝে নিব ঢালের মান হচ্ছে 0। তাহলে dy dx বের করে যে মানটা পাবো তার জায়গায় আমরা 0 বসাবো। একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল যদি বলা হয় বা এক্স অক্ষের লম্ব বলা হলে, তাহলে আমরা বলবো ঢাল মান হচ্ছে 1/0। তাহলে অন্তরীকরণ করে যেটা পাবো তার জায়গায় আমি 1/0 বসাবো তার স্থানে। তাহলে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। এই দুইটা কথা মাথায় থাকলে প্রচুর ম্যাথ তুমি এমনি করে ফেলতে পারবা। বলো আমরা এতটুকু বুঝছি কিনা। ক্লিয়ার কিনা? ওকে। যদি জানো তাহলে আমি এতটুকু জানলাম। এবার আসো আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ভাইয়া দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দেখেন আমরা এদিকে পড়ব দুইটি সরলরেখা
সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। আর এদিকে পড়ব দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত। তাহলে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত, এই দুইটা শর্ত পড়ব। তাহলে আসো আমরা দুটি সরলরেখা নিই। ভাই আমার একটা সরলরেখা হচ্ছে এটা, আর একটা সরলরেখা হচ্ছে এটা। এই দুইটা সরলরেখা পরস্পর কেমন? সমান্তরাল। এই সরলরেখার ডাল যদি m1 হয়, এই সরলরেখার ঢাল যদি আমাদের m2 হয়, সুতরাং দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি তোমরা বলো তো? তোমরা অনেকেই জানো m1 = m2। দেখি লম্বেরটা তোমরা আমার আগে বলে ফেলো তো, আমার আগে বলে ফেলো লম্বেরটা। তাহলে দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ডালদ্বয় পরস্পর সমান। এবার দেখি কমেন্টে বলে ফেলো দুটি সরলরেখার লম্ব হওয়ার শর্ত কি। যদি একটার ডাল m1 হয় আর একটার ডাল m2 হয়, লম্ব হওয়ার শর্ত কি বলো? একটার ডাল যদি আমাদের m1 হয়, একটার ডাল যদি আমাদের m2 হয়, তাহলে লম্ব হওয়ার শর্ত কি একটু বলে ফেলো। লম্ব হওয়ার শর্ত কি একটু কমেন্টে বলে ফেলো। দুটি সরলরেখার লম্ব হওয়ার শর্ত কি? এক্স্যাক্টলি ঢাল দ্বয়ের গুণফল -1। ওকে, তাহলে আমরা বলতে পারি ভাই দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল m1 m2 = হচ্ছে -1। সো এই দুটো জিনিস আমাকে জেনে রাখতে হবে। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। দুটি সরলরেখা সমান্তরাল মানেই হচ্ছে ঢাল দ্বয় সমান হবে, লম্ব মানেই হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। এতটুকু কথা কি আমাদের মাথায় রবে? বলো। এবার হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট, কয়েকটা সরলরেখা বের করার নিয়ম জানতে হবে, সরলরেখার সমীকরণ বের করার নিয়ম জানতে হবে। বলো আমরা এতটুকু আমরা বুঝছি কিনা, আমাকে বলো এতটুকু বুঝছি কিনা। বুঝলে এখন আমি তোমাদেরকে দুই ধরনের সরলরেখা, মানে আমি এখানে যা লাগবে শুধু তাই পড়াচ্ছি। ওকে, তো এবার আসো তাহলে আমি তোমাদেরকে দুইটা জিনিস শিখাবো। দুইটা জিনিস শিখাবো। একটা হচ্ছে ভাইয়া আমাদের কোন একটা সরলরেখা, এই সরলরেখার ডাল হচ্ছে m এবং এই সরলরেখাটা x1, y1 বিন্দু দিয়ে যায়। এটার সমীকরণ কি দেখি কয়জনে পারো? কোন একটা সরলরেখার ঢাল যদি m হয়, তা যদি কোন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে তার সমীকরণ কত? সরলরেখাটার সমীকরণ কত? দেখি কয়জনে পারে, আমরা একটু দেখি। ওই সরলরেখার সমীকরণ কি আমরা একটু বলি। আর আরেকটা আমরা দেখব, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে আমাদের কোন একটা সরলরেখা, এই যে এই সরলরেখাটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, x অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেয় তার নাম হচ্ছে a, y অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেয় তার নাম হচ্ছে b। তাহলে আমার প্রশ্ন হলো এই সরলরেখার সমীকরণটাকে আমরা কি বলি? একটু কমেন্ট করে দাও। যাক, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই পারতেছি। ওকে, তাহলে এটার সমীকরণ হচ্ছে y - y1 = হচ্ছে m × x - x1। ওকে, আর আমাদের আরেকটা হচ্ছে, এটার সমীকরণ হচ্ছে ভাইয়া x/a প্লাস y/v = 1। এখানে a মানে হচ্ছে x অক্ষ থেকে কর্তিত অংশ, b মানে হচ্ছে y অক্ষ থেকে কর্তিত অংশ। তাহলে আমাদের এই দুইটা জিনিস y - y1 = m × x - x1 এটা জানতে হবে, কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট। আর যদি আমাদের ছেদাকার হয়, মানে হচ্ছে x অক্ষ থেকে ছেদ করলো, y অক্ষ থেকে ছেদ করলো, x অক্ষ থেকে a পরিমাণ, y অক্ষ থেকে b পরিমাণ অংশ কর্তন করলে তার সমীকরণ হবে x/a প্লাস y/v = 1। এতটুকু ছিল হচ্ছে প্রাইমারি বেসিক, যে বেসিকগুলো হচ্ছে আমাদের এই অধ্যায় পড়ার জন্য আগে থেকে জানা লাগতো, তা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আসো আমরা এই অধ্যায়টা করি। এটা করব, একটু ভালো করে খেয়াল করে দেখো। ওকে, তাহলে আমরা এবার একটু ভালো করে খেয়াল করি। এবার হচ্ছে এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের যদিও আগে থেকে জেনে রাখা উচিত ছিল, তো আমরা যারা জানি না বা জানতাম না তারা আশা করি এখন জেনে গেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এখন স্পর্শক অবিলম্বটা বের করা শিখবো। আসো আমরা শিখে নিই কিভাবে স্পর্শক অবিলম্ব বের করতে হয়। ওকে, তাহলে আসো আমরা স্পর্শক অবিলম্ব এগুলার যে জেনারেল বেসিকটা, সেই জেনারেল বেসিকটা আগে জানার চেষ্টা করি। তো মনে করো
আমাদের একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের একটা ফাংশন আছে, আমাদের ফাংশনটা হচ্ছে দেখতে এরকম, জাস্ট লাইক দ্যাট। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশন। তো আমরা বললাম ভাইয়া এই ফাংশন স্পেসিফিক একটা বিন্দু আছে, এই বিন্দু, এই বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তো আমাদের ফাংশনটা হচ্ছে y f of x, ওই ফাংশনের গ্রাফ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ। তাহলে আমি যদি বলি ভাইয়া এই ফাংশনের ঢাল বের করব, তাহলে এই ফাংশনের যদি ঢাল বের করি, তাহলে আমরা যদি বলি f of x ফাংশনের ঢাল, f of x ফাংশনের যে কোনো বিন্দুতে ঢাল, যে কোনো বিন্দুতে ঢাল আমরা বলতে পারি, যে কোনো বিন্দুতে ঢাল হচ্ছে dy dx। যে কোনো বিন্দুতে, এভাবে না বলি, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, অঙ্কিত স্পর্শকের ঢাল, এই কথাটার মানে হচ্ছে ভাইয়া, dy dx। এর মানে আমরা একটা কথা বলতে পারি, তাহলে আমরা এটা আগেও বলছি, এখন আবার বলতেছি, আমার যে ফাংশনটা আছে এই ফাংশনের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের যে ঢালটা, সেই ঢালটা হচ্ছে ভাইয়া dy dx। এখন আমার কোয়েশ্চেন হলো ভাইয়া x1, y1 বিন্দুতে ঢাল কত? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই যে f of x ফাংশনের y f of x, এভাবে লিখি, না বুঝতে তোমাদের প্রবলেম হইতে পারে, y f of x। তাহলে f of x ফাংশনের x1, y1 বিন্দুতে, বিন্দু আমি নির্দিষ্ট করে দিছি, তাহলে এবার আমাদের ঢালের মানও নির্দিষ্ট। তাহলে বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, সেই ঢালটাকে আমরা প্রকাশ করি কিভাবে দেখো, সেই ঢালটাকে প্রকাশ করি dy dx at x1, y1। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আবার অনেকে এটাকে এভাবেও প্রকাশ করে, এই যে এভাবেও প্রকাশ করে, যেমন তোমাদের কিছু বইতে এভাবে, কিছু সোজা দাগ টানে, মানে তুমি যে কোনো ভাবে করতে পারো। এটা দ্বারা আমরা বুঝাচ্ছি কি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার সেই এমটা না, আমরা যে ঢাল বলতেছি সেই ঢাল বলাইটা তো এটা কথা। তাহলে আমাদের x1, y1 বিন্দু হচ্ছে এটা। তাহলে এই বিন্দুতে যদি আমরা শুধু এই বিন্দুতে কি স্পর্শ করে যাবে, তোমাকে বলছে হচ্ছে স্পর্শক, আরে ভাই যেটা স্পর্শ করে যায় তার নাম স্পর্শক। তাহলে তুমি এটাকে স্পর্শ করে চলে যাও, কাকে স্পর্শ করবা? এই বিন্দুটাকে স্পর্শ করবা। তাহলে এই যে এই বিন্দুটাকে স্পর্শ করলে এটা হচ্ছে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এই বিন্দুতে অঙ্কিত যে স্পর্শকটা, এটাই হচ্ছে ভাইয়া স্পর্শক। এই স্পর্শক যেটা, এই স্পর্শকের যে ঢাল, এই স্পর্শকের ঢাল, এটাকেই আমরা বলতেছি dy dx। কোথায় এই dy dx এ? কোথায় ভাইয়া? x1, y1 বিন্দুতে। ক্লিয়ার কিনা বলো, মিনিং বুঝছি তো? এটাই মানে হচ্ছে আমাদের ঢাল, তবে x1, y1 বিন্দুতে, বলো কথা ক্লিয়ার কিনা, বলো। কথা ক্লিয়ার কিনা বলি? জোস না জিনিসগুলা? জোস। যাক, আলহামদুলিল্লাহ আমাদের সবাই ক্লিয়ার। ওকে, যাক আমাদের ক্লিয়ার। বিশ্বাস করো, তোমাকে যদি আমি বলতাম x1, y1 বিন্দুতে স্পর্শক, এই তোমাকে কি মনে হয় না এই স্পর্শকটা x1, y1 বিন্দু দিয়ে যায়? তাইলে কোন একটা বিন্দুতে স্পর্শক, এর মানে কি ওই বিন্দুতে টাচ করেই তো চলে গেছে, এর মানে নিশ্চয়ই স্পর্শকটা ওই বিন্দু দিয়ে গেছে। আর এখানে আমাদের অন্তরীকরণের মাধ্যমে ঢাল বের করা হয়ে গেছে। আমি ঢাল জানি, আমি বিন্দু জানি,
আমি কি এখান থেকে সরলরেখার সমীকরণ বের করতে জানি? অবশ্যই জানি। সেটা কি? এই যে এখানে সূত্র লিখে ফেলি, সেটা হচ্ছে সূত্রটা লিখে ফেলি y equals to f of x ফাংশনের x1, y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। সমীকরণটা কি হবে ভাইয়া? কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m। m মানে কি? ঢাল। এখানে ঢালটা কত? এখানে ঢালটা হচ্ছে ভাইয়া dy dx বের করব। বের করে যেটা পাবো সেখানে আমরা x1, y1 বিন্দুটা বসাই দিব। এটা হচ্ছে ঢাল m। এই mটাকে আমরা এখানে এভাবে প্রকাশ করতেছি, m ইনটু কি? m ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে আমার কিসের সূত্র? স্পর্শক বের করার সূত্র, স্পর্শকের সমীকরণ বের করার সূত্র। বলো বুঝছি কিনা? এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করার সূত্র। অনেকে এটাকে নতুন করে শিখে না ভাইয়া, নতুন করে কোনো কিছু নাই, পুরানো জিনিসকে আমি নতুন করে শিখাই, যার মধ্যে আমরা দেখি তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র কোন জায়গায় আমাদের ক্লিক করতে হয় সেটা আমাদের জানতে হয়, তার জন্য আমাদের একটু অন্য করে আমাদের অন্যভাবে প্রকাশ করতে হয়, সেটাই আমরা করলাম। বলো বুঝছি কিনা? বলো বুঝছি কিনা? আরসি দাস স্যার ঝাপসা হয়ে গেছে। ঝাপসাটা হয়তো তোমার এখানকার প্রবলেম, আমার এখানে ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। এই যে তাহলে দেখছো, প্রথম কথা হচ্ছে আমরা শুরুতে শিখছিলাম ঢাল কিভাবে বের করে। তাহলে আমরা একবার অন্তরীকরণ করব, একবার অন্তরীকরণ করে বিন্দুটা বসাই দিব। একবার অন্তরীকরণ করে বিন্দুটা বসাই দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ঢাল, তাকে আমরা এভাবে প্রকাশ করি। এখন বিন্দুটা তো আমি জানি, তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল আমাদের স্পর্শকের সমীকরণ, তো এটাই তো স্পর্শক। তাহলে আমরা কি বলতে পারি না, স্পর্শকটা হচ্ছে x1, y1 বিন্দুগামী এবং তার ঢাল হচ্ছে এত। তো আমরা জানি x1 একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1, সেটাই লিখছি। y মাইনাস y1 ইকুয়ালস টু m, m মানেই তো এটা ঢাল, dy dx at x1, y1 x ইনটু x1 x মাইনাস x1 শেষ। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, মানে এই সমীকরণটাই। জাস্ট mটাকে আমরা এখানে m না লিখে, এটা তো আমরা সরল লেখা লিখতাম, তো এখানে তো আমরা m বলতে mটাকে তো আর সরল লেখার মতো বের করতেছি না, mটাকে আমরা অন্তরীকরণের মতো করে বের করতেছি। তো আমাদের m বলতে আমরা কি বুঝতেছি? অন্তরীকরণ করে x1, y1 বিন্দুটা বসাই দিব, সেটা হচ্ছে ঢাল। ওই কারণে m এর জায়গায় সেটা বসাইছি, শেষ। বলো বুঝছি কিনা? বলো বুঝছি কিনা? বলো বুঝছি কিনা? ওকে, যদি বুঝে থাকি, এখন আমি উপরের দুইটা লাইন মুছে দিই। হ্যাঁ, উপরের দুইটা লাইন মুছে দিই, কারণ এবার হচ্ছে আমাকে অবিলম্ব পড়তে হবে। এটা তো আমরা পড়ছি স্পর্শক, এবার আসি অবিলম্ব। অবিলম্ব কাকে বলে আগে সেটা জানতে হবে। অবিলম্ব কাকে বলে সেটা জানতে হবে। তার সাথে অবিলম্বের ডেফিনিশন আমি লিখে দিই, স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে অবিলম্ব বলে। স্পর্শকের উপর অঙ্কিত স্পর্শ বিন্দুগামী লম্বই হলো ওই বিন্দুতে ওই স্পর্শকের অবিলম্ব। এর মানে কি? তোমাকে বলা হলো এত বিন্দুতে স্পর্শক বের করো, বেশ সিম্পল, y মাইনাস y ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তোমাকে বলা হলো এত বিন্দুতে অবিলম্ব বের করো। অবিলম্ব মানে কি? স্পর্শকের উপর অঙ্কিত লম্ব।
এই যে স্পর্শকের উপর লম্ব টানবো, কোথায় টানবো? যেহেতু এই বিন্দুর কথা বলছে ওই বিন্দুতে টানতে হবে। তাহলে স্পর্শকের উপর অঙ্কিত এই যে লম্ব, এটা এই লম্বের সমীকরণ। এবার তোমরা আমাকে বলো এটা আমার কোন বিন্দুগামী? এটা হচ্ছে আমার অভিলম্ব, এটা হচ্ছে আমার অভিলম্ব। এই অভিলম্বটা কোন বিন্দুগামী? ভেরি সিম্পল, এই অভিলম্বটাও হচ্ছে x1, y1 বিন্দুগামী। এই অভিলম্বটাও হচ্ছে কি x1, y1 বিন্দুগামী। কিন্তু অভিলম্বের ঢাল জানা লাগবে না? অভিলম্বের ঢাল জানা লাগবে তো। আসো, আমি তো অভিলম্বের ঢাল জানি না। ওকে, তাহলে আমরা এখানে সিম্পল চিন্তা করে দেখি। m স্পর্শক ইন্টু m অভিলম্ব সমান হচ্ছে -1। কেন? কারণ হচ্ছে ভাইয়া স্পর্শক এবং অভিলম্ব এরা পরস্পর লম্ব। তাহলে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব যেটা স্পর্শ বিন্দুগামী তাকে আমরা বলতেছি ওই বিন্দুতে ওই স্পর্শকের অভিলম্ব। তাহলে অভিলম্ব অবশ্যই স্পর্শকের উপর লম্ব হইতে হবে। কোন একটা বিন্দুতে অভিলম্ব মানে কার উপর লম্ব? স্পর্শকের উপর লম্ব। এবার আসো ভাইয়া, তাহলে আমাদের m অভিলম্ব সমান আমরা কি জানি? -1/m স্পর্শক। কথা এটা না? কথা এটা তো, যে এটা। তাহলে আমরা এখান থেকে সিম্পল এইভাবে বলতে পারি না ভাই? আমরা তো বলতে পারি y - y1 = m ইন্টু x - x1। তো আমার এখানে ভাইয়া অভিলম্বের ঢাল কত? তুমি যদি স্পর্শকের ঢালটাকে m ধরো তাহলে এটা হচ্ছে -1/m না? স্পর্শকের ঢাল যদি m হয় অভিলম্বের ঢালটা -1/m না? তাহলে আমরা বলতে পারি -1/m ইন্টু x - x1। তো এটাকে আমরা এভাবে চাইলে বজ্রগুণন করে লিখতে পারি। বজ্রগুণন করলে এই mটাকে বজ্রগুণন করলে হচ্ছে কি m ইন্টু y - y1 = -x - x1। এটাকে বাম পাশে আনলে লেখা যায় x - x1 ইন্টু x1 প্লাস m ইন্টু y - y1 = 0। তাহলে আমরা সরাসরি বলতে পারি ভাই, যেরকম আমরা বলতেছি তাহলে আমাদের অভিলম্বের সমীকরণ কি? x - x1 প্লাস m ইন্টু y - y1 = 0। শেষ। mটা কি? এই m কিন্তু আবার আগে সেই m, কারণ আমরা এইটাকে আমরা m ধরছিলাম। এই m মানে হচ্ছে স্পর্শকের ঢালটা। তাহলে স্পর্শকের ঢাল জানলে এটা দিয়ে আমরা অভিলম্ব বের করে ফেলতে পারি না? এই এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? অর্থাৎ আমি স্পর্শকের ঢাল জানি, স্পর্শকের ঢাল জানলে অভিলম্বের ঢাল হচ্ছে -1/m। আবার আগের মতো এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 = m ইন্টু x - x1। y - y1 = m। m মানে কার ঢাল? যার সমীকরণ বের করবে তার ঢাল। কার সমীকরণ বের করতেছ? অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল হচ্ছে -1/m। এই m মানে হচ্ছে কিন্তু কি সরলরেখার ঢাল, স্পর্শকের ঢালটা। তাহলে আমরা আমাদের সুবিধার্থে বজ্রগুণন করলাম, এখানে মাইনাস আছে এটাকে বাম পাশে এনে প্লাস করলাম, দেখতে একটু সুন্দর হলো। এখন আমরা মুখস্থ করে ফেলবো। আগে যেরকম মুখস্থ করছি সরলরেখার সমীকরণ y - y1 = m ইন্টু x - x1। এখন হচ্ছে স্পর্শকের সমীকরণ x - x1 প্লাস m ইন্টু y - y1 = 0। এই m মানে কি? m মানে হচ্ছে আগেরটাই, m মানে হচ্ছে আগেরটাই। তাহলে পরীক্ষার তোমাকে এত কাহিনী করা লাগবে না, তুমি সরাসরি এই লাইনটা মুখস্থ করলে কাজ শেষ। তাহলে আসো এটাকে আমরা অন্তরীকরণের ভাষায় লিখি। আমি একটু মুছে ফেলতেছি, অন্তরীকরণের ভাষায় লিখবো। তাহলে আসো আমরা অন্তরীকরণের ভাষায় লিখি। অন্তরীকরণের ভাষায় লিখলে লেখা যায় ভাইয়া x - x1 ওকে প্লাস m। m মানে কি? ঢাল। কার ঢাল? স্পর্শকের ঢালটা। এই স্পর্শকের ঢাল মানে হচ্ছে dy dx, মানে অন্তরীকরণ। কোথায় অন্তরীকরণ? x1, y1 বিন্দুতে, এটাই হচ্ছে ঢাল। ইন্টু y - y1 ইন্টু y - y1 = 0। এটাই হচ্ছে আমাদের অভিলম্বের সূত্র। শেষ। এটা হচ্ছে অভিলম্বের সূত্র। এখন আর তোমার এই লাইনটা দেখার দরকারও নেই। তাহলে এখন তুমি সরাসরি দুইটা লাইন ঠাড়া মুখস্থ করে ফেলবা।
ঠাড়া মুখস্থ রে ভাই, ঠাড়া মুখস্থ, আর কিছু লাগবে না, আমাদের ঠাড়া মুখস্থ করে ফেলবো ভাই। যদি বলা হয় স্পর্শকের সমীকরণ বের করো, অবিলম্বের সমীকরণ বের করো, আমার প্রথম কাজ হচ্ছে অন্তরীকরণ করা। অন্তরীকরণ করার পর যে বিন্দু বলেছে সেই বিন্দুটা বসাই দেওয়ার পর আমি এই জিনিসটা পেয়ে যাব। অন্তরীকরণ করে বিন্দু বের করা মানে হচ্ছে এটা আমরা পেয়ে গেছি। এটা যখন আমরা পেয়ে গেছি, আমারে আর থামায় কে? y - y1 = যেটা পাইছি সেটা ইনটু x - x1, x - x1 প্লাস যেটা পাইছি সেটা ইনটু y - y1 = 0। শেষ শেষ শেষ, একেবারে সোজা। এর বাইরে আর কোনো সূত্র নাই। এই দুইটা নতুন সূত্র আমাদের শিখে রাখতে হবে, যদি নতুন না পুরাতন, জাস্ট এই দুইটা শিখে রাখো, এরপর তোমার আর ঠেকায় কে? এখন দেখবা ম্যাথ করব, ম্যাথের বাপ শুদ্ধ আমাদের আগে আমাদের ম্যাথের বাপ মিলে যাবে, বলবে যে ও তোমরা এই মোবাইল ছাত্র না, আসো 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 আমি মিলে গেছি। তখন আমাদের একটা ফ্লেভার আসবে, তাই না? এইভাবে যদি তুমি পড়ো, আশা করি কোনো জায়গায় আটকানো লাগবে না। কেন নতুন করে শিখবো? কেন পুরাতন জিনিসকে একটু ঝালাই করে শিখি। দেখো সরল লেখার বেসিকও পাইলাম, সেই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করে আমরা নতুন কোনো কিছু না শিখে পুরাতনটাকে নতুনভাবে ইমপ্লিমেন্ট করলাম। সূত্র পেয়ে গেছি আমরা, সূত্র পেয়ে গেছি। এবার আসো আমরা ম্যাথ করতে গিয়ে করি নাচানাচি, কারণ এই সূত্র যখনই আমরা পেয়ে গেছি, ম্যাথ করার জন্য আমাদের নাই কোনো ঝামেলা। কারণ আমি তোমাদেরকে এখন খুব সুন্দর করে একটা ম্যাথ করিয়ে দিব, তখন তোমার কাছে মনে হবে ম্যাথ আমি করার আগে কেন ম্যাথ আমার কাছ থেকে করে চলে যায়। তুমি চিন্তা করার আগেই ম্যাথ মিলে যাবে, মিলবে। ম্যাথ আমার মিলে না এটা বলা যাবে না, কারণ আমার ক্লাসগুলায় বেসিক ছাড়া জমে না। আর আমরা যখন বেসিক দিয়ে ক্লাস জমাই, সেখানে কেমনে ম্যাথ না মিলে চলে যায়, সেটা কখনো হবে না। আসলে আমরা একটা নতুন করে ম্যাথ মিলাই। আসো কোয়েশ্চেন লিখি। প্রথম কোয়েশ্চেন, এটা অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার এক্সামে আসছে, তুমি বই খুললে দেখবা কোথায় কোথায় কতবার আসছে। তো আমি একটু দেখি কোয়েশ্চেনটা লিখে ফেলি। x³ প্লাস xy স্কোয়ার মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 = 0 বক্ররেখার এত বক্ররেখার 1, -1 বিন্দুতে এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। ওভারে বাপ, এটা বলে ম্যাথ বলে। দেখো না ওই দেখা যায় ম্যাথে বাপ। এখান থেকে আমরা এখন বের করব। এই যে একটি ইকুয়েশন দেওয়া আছে, এটা বক্ররেখা। বল হলো এত বক্ররেখার 1, -1 বিন্দুতে স্পর্শক বের করতে হবে, অবিলম্ব বের করতে হবে। তাহলে আমাদের কোন একটা বিন্দুতে স্পর্শক অবিলম্ব বের করার জন্য কি লাগে? ঢাল লাগে। কোথায় লাগে? ওই বিন্দুতে। এটা বের করার জন্য কি করা লাগে? অন্তরীকরণ করা লাগে। কাকে ঢাল বলে? dy dx কে ঢাল বলে। সেটা বের না করলে কি চলে? না, চলে না। আসলে আমরা ঢাল বের করে ফেলি, dy dx বের করবো। এক কথায় এই যে ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে x³ প্লাস xy স্কোয়ার মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 = 0। সেই আমরা অব্যক্ত সমীকরণ করছিলাম, সেই অব্যক্ত সমীকরণের আমাদের ম্যাথগুলা, যে x কে y আকারে, y কে x আকারে প্রকাশ করা না গেলে যেভাবে আছে সেভাবে আমরা অন্তরীকরণ করে দিব। সেখান থেকে dy dx আমি বের করে নিব। আসো আমরা এখন করব, আমাদের dy dx পাইতে হবে না, তাহলে অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে
অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আসো x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। দেখো খুব তাড়াতাড়ি আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করিলে আমাদের কি হয় দেখো ভাই, x কিউব কে অন্তরীকরণ করলে 3x স্কয়ার হয়, প্লাস আমি যখন xy স্কয়ার কে অন্তরীকরণ করিতে যাই তখন আমি পাশাপাশি দুইটা জিনিস পাই, একটাকে আমি u আর একটাকে v বলে যাই। এর মানে u v এর ফর্মুলা করা ছাড়া উপায় নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি u v এর ফর্মুলা করলে x টাকে রেখে দিব y স্কয়ার কে অন্তরীকরণ করব, y স্কয়ার কে রেখে দিব x কে অন্তরীকরণ করব, x টাকে রেখে দিলাম y স্কয়ার কে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে 2y। কিন্তু দিস ইজ নট x, ওই কারণে এটাকে পুনরায় অন্তরীকরণ করলে পাবো dy dx প্লাস ভাই আমাদের y স্কয়ারটাকে রেখে দিলাম, y স্কয়ারটাকে রেখে দিয়ে x কে অন্তরীকরণ করলে আমাদের 1 হয়। এর মানে এতটুকু অংশের মধ্যে আমি u b এর সূত্র করছি, u b এর সূত্র করছি। দুইটা ফাংশন পাশাপাশি, একটাকে u আর একটাকে v ধরেছি, এখান থেকে আমরা u b এর সূত্র করেছি। অনেকবার আমাদের এই ধরনের ম্যাথগুলো আমরা করেছি, সেই জিনিসটা আজকে আমি নতুন করে আবার অ্যাপ্লাই করেছি। আসো তাহলে আমাদের u টাকে রেখে দিলাম, y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y পাইলাম, যেহেতু এটা আমার x নয় তাকে আবার অন্তরীকরণ করতে হয়, y কে অন্তরীকরণ করলে dy dx পাওয়া যায়। একইভাবে y স্কয়ারটাকে রেখে দিলাম, x টাকে অন্তরীকরণ করলে 1 মাইনাস, এই যে মাইনাস মাইনাস 3 রয়ে গেল, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x প্লাস 4 রয়ে গেল, x কে অন্তরীকরণ করলে 1 প্লাস 5 রয়ে গেল, y কে অন্তরীকরণ করলে পাবো dy dx প্লাস 2 কে অন্তরীকরণ করলে পাবো 0 = 0। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা? বলো আমরা বুঝেছি কিনা? এখন আমি জানি আমার আগে অনেকে করে ফেলবে, যারা আমার আগে করে ফেলবে তারা পাপিষ্ট বান্দা, কেন তুমি আমার আগে করবা? আশা আগে আমি করি তারপর তোমরা করবা, একটু খেয়াল করি না, আমার হিংসা হয় না? তাহলে 3x² প্লাস আমাদের এখানে বলতে পারি 2xy dy dx প্লাস y² মাইনাস 3 × 2 = 6x প্লাস 4 × 4 প্লাস 5 dy dx = 0। তো আমরা dy dx কে একটু লাল কালার করে দিই। কেন? কারণ এই dy dx বাদে বাকি কাউকে আমি চাই না। তাহলে আমি এই dy dx এই জিনিসটাকে একসাথে আমরা নিয়ে আসি। একসাথে নিয়ে আসলে আমাদের কি হচ্ছে দেখো, একসাথে যদি আমরা dy dx কে একসাথে নিয়ে আসলে dy dx কমন যায়, কমন দিলে হয় 2xy প্লাস 5 * dy dx = কত ভাই? 3x² ডান দিকে গেলে হবে -3x², 2xy ডান দিকে গেলে হবে 2xy তো আমাদের এখানে চলে আসছে, y² ডান দিকে গেলে হবে -y², -6x ডান দিকে গেলে হবে +6x, +4টা ডানে গেলে হবে -4। আগে বললাম আমরা একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলে সুতরাং আমরা বলতে পারি dy dx হচ্ছে -3x² -y² প্লাস 6x -4 ডিভাইডেড বাই 2xy প্লাস 5। এর মানে আমরা dy dx পেয়ে গেছি, কিন্তু তোমাকে বের করতে হবে 1 1 বিন্দুতে। এর মানে এখানে আমরা 1 1 বিন্দুটা একটু পরে বসাবো। আগে বললাম আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা বলি। আমরা কি বুঝেছি? আমি বুঝেছি আমি dy dx বের করেছি আমি। একটু পরে বলে দিব দিস ইজ আমার ডাল। বিন্দু আমি বসাই দিলে পেয়ে যাব আমার ওই বিন্দুতে স্পর্শকের ডাল। আমি করেছি অন্তরীকরণ, করেছি। মা সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। যাক, ওকে, তাহলে আমরা বুঝে গেছি। দেখো তো তুমি যেহেতু বুঝে গেছো তাহলে আমার আর কি আছে করার। তাহলে আমরা বুঝে গেছি dy dx। ভাই সিম্পল হিসাব নিকাশ, তুমি তো dy dx যেটা পাইছো সেটা হচ্ছে সকল বিন্দুর জন্য প্রযোজ্য, কোনো নির্দিষ্ট বিন্দু না। এখন আমাকে বের করতে হবে 1, -1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল, এত বিন্দুতে অঙ্কিত
স্পর্শকের ঢাল। এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মানে কি? ডিওয়াই ডিএক্স। কোথায় ডিওয়াই ডিএক্স ভাইয়া? x1 y1 বিন্দুতে। কই x1 y1? এই যে 1, -1 বিন্দুতে। অনেকে এখানে x1 y1 বসায় রাখে, কোনো ব্যাপার না। তাহলে 1, -1 বিন্দুটা বসাই দিই। তাহলে আমরা কি করব? এই কথাটার মানে হচ্ছে যতগুলো x আছে তার জায়গায় 1 বসাবো, যতগুলো y আছে তার জায়গায় -1 বসাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -3 × x² মানে হচ্ছে 1 স্কয়ার, মাইনাস y স্কয়ার, y স্কয়ার মানে হচ্ছে -1 স্কয়ার, প্লাস 6x মানে হচ্ছে 6 × 1 -4 ডিভাইড বাই 2xy, 2 × x এর মান 1, y এর মান -1 প্লাস 5। ক্যালকুলেশন করার পর তুমি যেটা পাবা, আমি এখান থেকে দেখে বলে দিই, সেটা হচ্ছে -2/3 পাবা, -2/3 পাবা। এর মানে দেখো তুমি ঢালের মান পেয়ে গেছো, তুমি ঢালের মান পেয়ে গেছো কোন বিন্দুতে? 1, -1 বিন্দুতে, যাকে আমরা মনে মনে x1, y1 বলি। তাহলে আমাদের সিম্পল স্পর্শকের সমীকরণ দেখো, স্পর্শকের সমীকরণ কি হবে? y - y1, y1 এর মান কত? -1, মাইনাসে মাইনাসে +1 ইকুয়ালস টু m, m মানে কত? ঢাল, -2/3 ইন্টু x - x1, x1 এর মান কত? 1। তাহলে তুমি কি করবে? ক্যালকুলেশন করবা, করো, 3 বজ্রগুণন করো, 3y + 3 ইকুয়ালস টু -2x - +2। এক পাশে আনলে 2x + 3y + 3 -2 ইকুয়ালস টু 0। 3 থেকে 2 গেলে 1, 2x + 3y + 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। একটা আনসার পেয়ে গেছি, একটা আনসার পেয়ে গেছি। এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এবার আসি ভাইয়া অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ জানছিলাম x - x1, x1 এর মান কত? 1 প্লাস m, m মানে ঢাল, ঢাল কত? -2/3। তাহলে এক কথায় আমরা লিখে দিই প্লাসে মাইনাসে মাইনাস, -2/3 ইন্টু y + y - y1, y - y1 এর মান কত? -1, মাইনাসে +1 ইকুয়ালস টু 0। এবার তুমি চাইলে যা ইচ্ছে তা করতে পারো। তুমি এখানে লসাগু নাও 3, তাহলে 3x - 3 - 2y + 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3x - 2y - 1 ইকুয়ালস টু 0। শেষ। এটা হচ্ছে আমাদের অবিলম্বের আনসার, এটা হচ্ছে আমাদের স্পর্শকের আনসার। তাহলে হচ্ছে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। বলো বুঝেছি কিনা? ও না, এটা তো -2 হবে, তাহলে -5। বলো বুঝছি কিনা? তাহলে জাস্ট অন্তরীকরণ যে সরল লেখায় অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা আমরা দেখতেছি। যাক, তাহলে এভাবে এই টাইপসের যত ম্যাথ আছে সবগুলো তুমি নিয়ম করে ফেলবা, আর একটা আমার করে দেওয়া লাগবে না, অন্যগুলো আর সোজা। এবার আসলে আমি আরেকটা, মানে যত টাইপ আছে আমি প্রত্যেকটা টাইপের একটা করে করাই দিব। যদি সবগুলার কথা সেম বাট তাও ভিন্নতা কোথায় আছে সেটা একটু দেখতে হবে। মানে তুমি ধরে নাও যে এই অধ্যায় তোমার শেষ, আপাতত ধরে নাও হচ্ছে তোমার এই অধ্যায় শেষ, এখন তুমি রিভাইজ দিচ্ছ। মানে এখনকার যে ম্যাথগুলো করবো সেগুলো হচ্ছে জাস্ট লাইক এ রিভিশন, আমরা রিভিশন করতেছি। আহমদ বিন শাহজাহান, সূত্রগুলো মনে রাখা লাগবে, এই সূত্র মনে রাখতে পারবা না? y - y1 ইকুয়ালস টু হচ্ছে m × x - x1, এটা হচ্ছে আমাদের স্পর্শকের জন্য। আর x - x1 প্লাস m × x - y1 ইকুয়ালস টু হচ্ছে 0, এটা হচ্ছে অবিলম্বের জন্য। শেষ তো, স্পর্শক অবিলম্ব। m কিভাবে বের করবো? অন্তরীকরণ করে মান বসাই দিলাম, m শেষ। তোমার যদি ওইভাবে আমি যেভাবে দেখাইছি dy dx এভাবে লিখতে কঠিন মনে হয়, এভাবে লেখো, কোনো সমস্যা নেই। কাটার সাধ্য কারণ নাই রে বাপ, কাটার সাধ্য কারণ নাই, কারণ আমি অবিলম্বকে আমি ঢালটাকে এম ধরে নিছি, নো প্রবলেম।
এবার আসো, এবার আমাদের এই মেটটা চুয়েটেও একবার আসছিল, অনেকটি বার পরীক্ষায় আসছে এই মেটটা। বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। মানে কি বলতাম দেখো, তোমাকে বলছি কি, এত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলি কেমন, এই স্পর্শকগুলি x অক্ষের উপর লম্ব। এই তোমরা বলো স্পর্শকগুলি যদি x অক্ষের উপর লম্ব হয়, মানে জিনিসটা জাস্ট লাইক দ্যাট, মনে করো তোমার কাছে এই ধরনের মানে একটা ফাংশন আছে এরকম, তো আমার এই বিন্দুতে স্পর্শক কেমন, x অক্ষের লম্ব, এই বিন্দুতে x অক্ষের লম্ব, এই বিন্দুতে x অক্ষের লম্ব, মানে এরকম যতগুলো আছে সবগুলো তোমাকে বের করতে বলছে কোন একটা ফাংশনের জন্য। তো তুমি তার গ্রাফ আঁকবা না, তুমি জাস্ট কি করবা, ডিরেক্ট ক্যালকুলেশন করবা। তাহলে বলো, তোমরাই বলো x অক্ষের উপর লম্ব যদি হয় তার ঢাল কত, তোমরা বলো, আমি বলবো না, আমি রাগ করছি। x অক্ষের উপর লম্ব, তার ঢাল কত? x অক্ষের উপর যদি লম্ব হয় তার ঢাল কত? হ্যাঁ, x অক্ষের উপর লম্ব হলে তার ঢাল হচ্ছে ভাইয়া আমাদের 1/0। তাহলে আগে ঢাল বের করি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। কি বের করতে হবে? dy dx বের করতে হবে। কেন? কারণ আমরা ঢাল বের করব। ঢাল মানে কি? একবার অন্তরীকরণ। তাহলে আসো x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, 2a কে রেখে দিলাম, x কে অন্তরীকরণ করলে 1 প্লাস y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y। যেহেতু এটা আমার x নয়, তাকে আমার পুনরায় অন্তরীকরণ করিতেই হয়, ইকুয়ালস টু 0। এবার এটা বাদে বাকি সবাইকে ডানে নাও। তাহলে আমরা বলতে পারি 2y dy dx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 ইন্টু x প্লাস a, মানে ডাইরেক্ট আমি 2 কমন নিয়ে নিলাম। তো আমাদের 2 কাটাকাটি যাবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, কি বলতে পারি? আমরা বলতে পারি dy dx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস x প্লাস a ডিভাইডেড বাই y। তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম। যে ঢালটা পাইলাম মাইনাস x প্লাস a ডিভাইডেড বাই y, এই ঢালটা সমান কত হবে? 1/0। কেন 1/0 হবে? কেন আমার এটা 1/0 হবে ভাই? কারণ একটাই, কারণ তোমাকে বলছে x অক্ষের উপরে লম্ব। x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল। তাহলে আমার ঢাল 1/0। এবার বজ্র গুণন করো। বজ্র গুণন করলে আমরা এখান থেকে কি পাবো? বজ্র গুণন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 0। এর মানে আমরা জেনে গেলাম y এর মান কত? আমরা জেনে গেলাম হচ্ছে y এর মান 0। আমরা জেনে গেলাম কি? y এর মান 0। y এর মান 0 হলে তোমাকে বলছে তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে। স্থানাঙ্কের জন্য তো খালি কোটি হইলে হয় না, ভুজও লাগে। তাহলে তুমি কোটি পেয়ে গেছো, তুমি কি পাইছো? কোটি পাইছো। তোমার কি লাগবে? ভুজ লাগবে। তাহলে ভুজ কোথায়? ভাই একটা ইকুয়েশন আমার জানা আছে, সেই ইকুয়েশনে ভুজ জানলে আমরা কোটি জানবো কিনা? অবশ্যই ভাই আমরা ভুজ জানলে কোটি জানবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কোথায়? ওই আমাদের এই যে প্রথম লাইনে আমাদের ইকুয়েশনটা আছে। ইকুয়েশনটা কত? x স্কয়ার প্লাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এখন যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তার সেখানে কোটির মান কত? 0। এর মানে y এর মান 0 বসাই দাও। y এর মান 0 বসাই দিলে x স্কয়ার প্লাস 2ax ইকুয়ালস টু 0। x কমন নিলে x প্লাস 2y ইকুয়ালস টু 0। হয় x ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 2y ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2y। এর মানে y এর মান একটা, x এর মান কয়টা? দুইটা। y এর মান 0 হলে x এর মান 0 হইতে পারে, মাইনাস 2y হইতে পারে। সুতরাং বিন্দু কে কে? একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে মাইনাস 2y,0। কারণ ভুজ কোটি, ভুজ কোটি, শেষ। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলি?
তাহলে আমাকে ওরা যে ডিরেকশন দিছে ওরা আমাকে বলেই দিছে স্পর্শক x অক্ষের উপর লম্ব। তো আমরা যদি স্পর্শক x অক্ষের উপর লম্ব হয় এর মান হচ্ছে ঢালের মান 1/0, তো ঢালের মান 1/0 ধরে আমি y এর মান 0 পেয়ে গেছি। দ্যাট মিন্স আমি কোটির মান জানি, কারণ স্থানাঙ্ক মানে কি ভুজার কোটির মান, x আর y এর মান, কোটির মান 0 জানি। তাহলে মেইন ইকুয়েশনে কোটির মান বসিয়ে দিলে তো আমাদের ভুজের মান পেয়ে যাব। ভুজের মান দুইটা পাইলাম, তাহলে আমরা ভুজের মান যেহেতু দুইটা পাইছি দ্যাট মিন্স বিন্দু দুইটা, কে কে 0,0, কারণ আমরা x টাকে আগে লিখি 0,0 মাইনাস টয়েস এ কমা 0। বলো বুঝছি কিনা? এবার যদি তোমারে বলতো ওই যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব ওই সকল বিন্দুতে আমাদের স্পর্শকের অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, পারতা না? ইজিলি পারা যেত, বাট এই ধরনের প্রশ্ন আসে না। এখন তোমাকে x অক্ষের উপর লম্ব না বলে তোমাকে যদি বলতো x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বলতো, x অক্ষের সমান্তরাল বললে তখন দেখো সুন্দর করে ম্যাথটা চেঞ্জ হয়ে যেত। তখন কি হইতো দেখো, তখন দেখো x অক্ষের সমান্তরাল বললে এটার মান 0, এটার মান 0 মানে হচ্ছে x প্লাস a এর মান 0, এর মান হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a। এবার x এর মান মাইনাস a বসাইয়ে তুমি কার মান বের করতে, তুমি এখন কার মান জানো? ভাই আমি ভুজের মান জানি। কার মান লাগবে? কোটির মান লাগবে। এই যে ইকুয়েশন আমার এখানে পাশেই লেখা আছে, ইকুয়েশন আমি কি করব, যদিও এটা আমাদের বইয়ের কোনো ম্যাথ না, বাট আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি আর কি। এরকম প্রশ্ন থাকতে পারে, মিলবে কিনা আমি জানি না, কারণ এই কোয়েশ্চেনটা বানানো হয়েছে ওইটার জন্য। তাহলে আমাদের x এর মান মাইনাস a বসাই দিই, মাইনাস a হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু x এর মান মাইনাস a প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস a হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস a মাইনাস টুয়াইস a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে বলা যায় y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এখান থেকে বলা যায় y ইকুয়ালস টু প্লাস মাইনাস a। এর মানে y এর একটা মান হচ্ছে প্লাস a আর একটা মান হচ্ছে মাইনাস a। এর মান হচ্ছে আমাদের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস a কমা প্লাস মাইনাস a, অর্থাৎ মাইনাস a কমা প্লাস a, মাইনাস a কমা মাইনাস a, এটা হইতে পারে। তাহলে আমি একের ভিতর দুইটা করাই দিছি, যে তোমাকে বলতে পারে স্পর্শক x অক্ষের উপর লম্ব অথবা y অক্ষের সমান্তরাল, আগেরটা স্পর্শক x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের উপর লম্ব, এখনকারটা দেখো আরেকটা ম্যাথ করাই দিলাম, শেষ। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলি, বুঝছি কিনা বলি, বুঝছি কিনা বলি। এবার একটা চরম লেভেলের কঠিন ম্যাথ করাবো। এটা অনেকবার পরীক্ষায় আসছে, একবার বুয়েটে আসছে, আরেকবার চুয়েটে আসছে। বুয়েটে 11-12 সালে আসছে, চুয়েটে 13-14 সালে আসছে। এই কঠিন ম্যাথটা এখন আমি তোমাদের করাবো, উচ্চ লেভেলের কঠিন ম্যাথ, বেশি কঠিন। আসলে আমরা দেখি এই কঠিন ম্যাথ তোমরা জয় করতে পারো কিনা। প্রচুর কঠিন, সেরা লেভেলের কঠিন। কত যে কঠিন, কত যে কঠিন, সেই কঠিন ম্যাথটা আমরা দেখি। এটা বুয়েটে একবার আসছিল, আবার চুয়েটে একবার আসছিল। বলা হলো এর মান কত হলে, এর মান কত হলে y ইকুয়ালস টু ax ইন্টু 1 প্লাস x ইকুয়ালস টু x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রচুর কঠিন ম্যাথ, অনেক লম্বা, বিশাল লম্বা একটা ম্যাথ। আচ্ছা বললো কি এর মান কত হলে, দ্যাট মিন্স তোমাকে এর মান বের করতে বলছে। y ইকুয়ালস টু এত বক্ররেখার, তাহলে আমরা বক্ররেখাটা কি পাইলাম, y ইকুয়ালস টু ax ইন্টু 1 প্লাস x। এত বক্ররেখার মূল বিন্দুতে, কোন বিন্দুতে, মূল বিন্দু, এর মানে হচ্ছে 0 0 বিন্দুতে স্পর্শক কি
x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন একটা সরল রেখা যদি স্পর্শকটা যদি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে স্পর্শকের ঢাল কত? ঢাল সমান হচ্ছে tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এর মানে ঢালের মান কত? 1/√3। আর সরল রেখার সমীকরণ থেকে তো ঢাল বের করা যায়। জি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি dy dx পরে করি, আগে এটাকে সাজাই নি। y = গুণ করে দাও ax + ax², না হয় আবার uv এর ফর্মুলা করতে হবে, সেম কথা, সেম आंसर আসবে। তাহলে dy dx = a * x কে অন্তরীকরণ করলে 1 + a * x² কে অন্তরীকরণ করলে 2x। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি dy dx = হচ্ছে a + 2ax। এখন তোমাকে যে বললো ঢাল 1/√3 বা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা কোথায়? মূল বিন্দুতে। সুতরাং dy dx at মূল বিন্দু মানে 0 0 সমান হচ্ছে x এর মান 0 y এর মান 0, তাহলে a + 2a * x এর মান 0। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে a। তাহলে তুমি নিজেই বলো এটা আর এটা কেমন সমান? সুতরাং a সমান কত? 1/√3। দিস ইজ আওয়ার आंसर। বলো বুঝছি কিনা? এটাই হচ্ছে তার মূল বিন্দুতে ঢাল, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, আর তোমাকে বলেই দিছে সেই স্পর্শকের ঢাল x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব এখান থেকে পাইলাম a, এখান থেকে পাইলাম 1/√3। a আর 1/√3 সমানে সমান। বলো বুঝছি কিনা? বলো বুঝছি কিনা? ও তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, আমাদের নেক্সট ক্লাসে তো আমাদের অন্তরীকরণ শেষ হবে, এরপরেই হচ্ছে আমাদের যোগজীকরণের যে কোর্সটা শুরু হবে, যেটা আমরা শুরু হবে বলছিলাম। তো অনেকে আসলে রিকোয়েস্ট করতেছিল যোগজীকরণের কোর্স শুরু করার জন্য, যে যার কারণ হচ্ছে আসলে অনেক ব্যস্ততার মাঝেও টাইম বের করতে হয়েছে। তো যোগজীকরণের কোর্সটা শুরু করবো হচ্ছে এখন সবার কথা চিন্তা করে, অনলাইনে যেহেতু নিব সেক্ষেত্রে আমি একেবারে লো একটা অ্যামাউন্ট ঠিক করছিলাম। তোমরা অনেকেই জানো আমি গ্রুপে পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে জাস্ট 500। এই 500 টাকায় তুমি অন্তরীকরণ পুরোটা ফ্রি পাচ্ছ। আবার হ্যাঁ, যারা যোগজীকরণ কোর্স করবে তারা হচ্ছে অন্তরীকরণে আবার 1 থেকে লাস্ট ক্লাস পর্যন্ত সবগুলো লিঙ্ক তাদেরকে একসাথে দিয়ে দেওয়া হবে, মানে যাতে তাদের কোনোটা মিস না যায়, যেহেতু তারা যোগজীকরণের ফেইড। তো জাস্ট 500 টাকা দিয়ে পুরো যোগজীকরণ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের এটা হচ্ছে অলরেডি অনেকে রেজিস্ট্রেশন করে ফেলছে, তো যারা রেজিস্ট্রেশন করছে জাস্ট 500 টাকা পাঠিয়ে দিলে রেজিস্ট্রেশন করলে আমি গ্রুপে অ্যাড করেছি, সেই গ্রুপে ক্লাসগুলো করতে পারবে। আর যেহেতু মনে করো ওইটা হচ্ছে টাকা দিয়ে পড়ানো হচ্ছে, সেখানে তো ক্লাস ডিলেট হওয়ার কোনো চান্স নাই। ক্লাস ডিলেট হলেও লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কারণ সেহেতু তুমি টাকা দিয়ে পড়তেছো এখানে, বুঝলেন কথাটা? এখানে তো আমি ফ্রি ক্লাস নিচ্ছি এখন, সো এখানে হচ্ছে আমার একটা সক্রিয়তা আছে, আমার একটা আউটপুট আমি কি পাচ্ছি, অ্যাক্টিভিটি। আর এখানে আউটপুট তো আমার, তুমি অলরেডি আউটপুট তো আগেই দিয়ে দিছো, আউটপুট দিয়েই ঢুকছো, সো তোমার ক্লাস কোনো কারণে মিস হলে তোমাকে রেকর্ডেড দিতে আমি বাধ্য, সেটা হচ্ছে ওই ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে যোগজীকরণের কোর্সে। যাদের যাদের এর বেশি জানার আছে তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করি, আমি বলে দিব, কোনো সমস্যা নাই। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আগামী ক্লাসটা, নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, যেটা আমরা শেষ করে দিব। ওই ক্লাসেও কিন্তু আমরা কি করব, ওই ক্লাসেও কিন্তু আমরা যে আমাদের ওই ক্লাসটা যে আমরা নিব, ওই ক্লাসও কিন্তু আমরা 7টায় নিব। হ্যাঁ, ওই ক্লাসটাও 7টায় নিব। আর ওই ক্লাসটা আমি আমার পেজ থেকে নিব, মানে অন্তরীকরণের লাস্ট ক্লাসটাকে স্মরণীয় করার জন্য আমার নিজের পেজ যেটা আছে ইফতেখার হোসেন ইমু নামের, ওই পেজ থেকেই নিব, নিজের পেজ থেকে একটা লাইভ নিই, মানে জিনিসটা হচ্ছে একটা গ্ল্যামারাসনেস কাজ করে, বুঝো না কথাটা? লাস্ট ক্লাসটা সেখান থেকে নিব, তবে আমি সেখান থেকে নিয়ে এখানে লিঙ্ক দিয়ে দিব। আহমদ ভাই 30 ডিগ্রিটা আবার বলেন। দেখো তোমাকে বলেই দিছে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক, তাহলে মূল বিন্দুতে তুমি স্পর্শকের ঢাল বের করো। মূল বিন্দুতে আমাদের সরল রেখা হচ্ছে এটা, এত বক্ররেখা হচ্ছে এটা, তার dy dx বের করলাম, মূল বিন্দুটা বসাই দিলাম, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুতে ঢাল। ওই মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর আমরা জানি কোন একটা সরল রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে আমরা ঢাল বলি। x অক্ষের সাথে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার ঢালের মান হচ্ছে tan 30। তার ঢালের মান কত? tan 30। তো তোমাকে তো ঢাল বের করতে বলো না, ঢাল তারা বলেই দিছে, তোমাকে বের করতে বলছে a এর মান। তো তুমি এখান থেকে দেখলা মূল বিন্দুতে ঢাল হয় a, আর এখানে তো বলেই দিছে সেই ডালটাই হচ্ছে 1/√3, তাহলে এর মান হচ্ছে 1/√3। শেষ। এ বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা?
আর কি ম্যাথ করাবো? সব ম্যাথই সেম। তোমাকে জাস্ট জিনিসগুলো যা যা কথা বলছি এই কথাগুলো মাথায় রেখেই আগাইতে হয়। তাও আমি 2টা ম্যাথ না করাই দিলে জিনিসটা খারাপ দেখায়। আচ্ছা, একটা ম্যাথ দেখাই দিই। এই ম্যাথটা হচ্ছে অনেকে পারবা না তোমরা, আসলে সত্যি কথা, এই ম্যাথটা অনেকেই পারবা না। তো এই ম্যাথটা করে আমরা শেষ করে দিব, কারণ এর বাইরে যে ম্যাথগুলো আছে এতক্ষণ যা পড়াইছি এই কনসেপ্ট দিয়ে তুমি সবগুলোই করতে পারবা। তো লাস্ট ম্যাথ ফর টুডেজ ক্লাস এন্ড দিস ইজ স্পেশাল ম্যাথ। এই ম্যাথটা অনেকেই ভুল করে বা অনেকেই মিলাইতে পারে না। দেখাও যে √(x + √(y) = √(a) বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। এটা অলরেডি 2018 সালে সৃজনশীলও আসছিল, যোগফল ধ্রুবক। এই ম্যাথটা হচ্ছে এই অধ্যায়ের জন্য একটা আনকমন ম্যাথ, মানে জাস্ট একটা ম্যাথই হচ্ছে এই অধ্যায় আনকমন। এই ম্যাথে তোমরা আটকাইতে পারো, অন্য কোনো ম্যাথে ইনশাল্লাহ আটকাবা না, যতটুকু পড়াইছি আর কি। এই একটা ম্যাথেই তোমরা আটকানোর খুব ভালো সম্ভাবনা আছে। তো আমরা এই ম্যাথটা করাই দিই। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ধৈর্য ধরে এটা করতে হবে, 10টা মিনিট লাগবে এই ম্যাথটা করাইতে। মানে এটা খুব ভালো করে ক্লিয়ারলি ডিসকাস করতে হবে। ক্লিয়ারলি ডিসকাস না করলে তোমরা ভুল করতে পারো। আচ্ছা আসো, আমাকে কি বলা হলো দেখো, আমার কোশ্চেনটা বুঝতে হবে। তোমার বক্ররেখাটা হচ্ছে √(x + √(y) = √(a)। এত বক্ররেখার যে কোনো বিন্দু আমি নিলাম, সামহাউ আমরা x1 y1 কোন একটা বিন্দু নিলাম। আচ্ছা, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক, কোন একটা বিন্দু তুমি স্পর্শক আঁকবা, স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অক্ষ দুটো থেকে কর্তিত অংশটা কর্তন করবে। কে কর্তন করবে? যে কর্তন করবে সে নিশ্চয়ই হচ্ছে আমাদের কি, যে কর্তন করবে সে হচ্ছে স্পর্শক। মানে জিনিসটা হচ্ছে এরকম, এটা যদি তুমি গ্রাফ আঁকো, এই গ্রাফটা হচ্ছে দেখতে এরকম আসবে। তাহলে আমাদের কোন একটা বিন্দু নিই, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক কোনটা? এটা। এই অঙ্কিত স্পর্শক এটাকে আমরা ধরে নিলাম x1, y1। চিত্র আঁকা লাগবে না, আমি জাস্ট তোমার বোঝানোর জন্য বলতেছি। এই এটার গ্রাফ আঁকলে দেখতে এরকম আসবে। তাহলে আমাদের এই x1 y1 বিন্দুতে যদি স্পর্শক আঁকবো, সেটা x অক্ষকেও সেট করে, y অক্ষকেও সেট করে। x অক্ষ থেকে কর্তিত অংশ এটা, y অক্ষ থেকে কর্তিত অংশ এটা। এখান থেকে কর্তিত অংশ যদি a হয়, এখান থেকে কর্তিত অংশ যদি b হয়, তোমাকে বলছে স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফলটা ধ্রুবক। এর মানে a আর b এর যোগফলটা ধ্রুবক, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমার কি দরকার? স্পর্শকের সমীকরণ জানা দরকার। স্পর্শকের সমীকরণ যখন জানবো, তাকে আমি x/a + y/b = 1 আকারে প্রকাশ করব। তাকে যদি এই আকারে আনতে পারি, a আর b কে যোগ করে দিব, যোগ করলে সেটা যে ধ্রুবক সেটা প্রমাণ করে দিব। তাহলে স্পর্শকের সমীকরণ বের করতে হলে সর্বপ্রথম কার মান জানা লাগবে? ঢাল জানা লাগবে। কোন বিন্দু? ভাই x1, y1 বিন্দু। তাহলে আসো, √(x + √(y) হচ্ছে √(a)। আমরা কি বের করব? ঢাল বের করব। তাহলে আসো, ঢাল বের করার জন্য হচ্ছে অন্তরীকরণ করতে হবে। ddx of √(x) সমান হচ্ছে 1/2 √(x প্লাস √(y) সমান হচ্ছে 1/2 √(y)। যেহেতু এটা আমার x না, তাকে অন্তরীকরণ করলে পাবো dy dx। ডান দিকে √(a) হচ্ছে কনস্ট্যান্ট, অন্তরীকরণ করলে 0। এবার এখান থেকে দেখো এই dy dx এর মান বের করব। তাহলে আমরা বলতে পারি 1/2 √(y) dy dx যেটা পাচ্ছি, এটার মান হচ্ছে -1/2 √(x। এখান থেকে দেখো 2 চলে যাবে, √(y)টাকে ডান পাশে পাঠাও। এখান থেকে আমরা বলতে পারবো dy dx যেটা পাচ্ছি, dy dx এর মান হচ্ছে -√y/√(x। তুমি কোন বিন্দুতে বের করতে চাচ্ছ? ভাই x1 y1 বিন্দুতে। সুতরাং আমরা বলতে পারি dy dx কোথায়? যে কোনো বিন্দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে x1, y1। তাহলে x1, y1 বিন্দুতে
ওয়াই এর জায়গায় হবে y1, x এর জায়গায় হবে x1। এটাই হচ্ছে x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। আগে বলো কথাটা বুঝছি কিনা, সমীকরণে আসবো, আগে বলো কথাটা বুঝছি কিনা, আগে বলো কথাটা বুঝছি কিনা, এরপর যদি আমরা সমীকরণে আসবো, আগে বলো এই কথাটা বুঝছি কিনা। আপনার এক্সামে কমন আসবে না দেখিয়েন, আমার এক্সামে কমন আসবে কি আসবে না সেটা তোমার জানার কি দরকার। আমার এক্সাম আমি দিব, তোমার এক্সাম তুমি দিবা। আমার এক্সামের জন্য কেমন প্রিপারেশন নিতে সেটা আমার জানা আছে। আর আই লাইক টেকনিক্যাল এডুকেশন, আমি টেকনিক্যালি পড়তে পছন্দ করি। সো আমি এমন টেকনিক খেলবো জায়গা মতো কাজ হয়ে যাবে, টেনশন নাই। টেকনিক খেলতে খেলতে 4 বছর কাটাই দিছি, আর তুমি বলতেছো লাস্ট এক্সামে ঝামেলা করবো। আসো, উল্টো তো আমি চাচ্ছি লাস্ট এক্সামে একটা কোপ মারতে, বিশ্ববিদ্যালয়ের লাইফটাকে স্মরণীয় রাখার জন্য। তো আসো তাহলে আমরা দেখি এবার এখানে তুমি কোন বিন্দুতে বের করতেছো ভাইয়া, x1 y1 বিন্দুতে। তুমি কিন্তু ধরে নিছো, তোমাকে বলতে যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দুকে তুমি নাম দিছো হচ্ছে x1 y1। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের মান কত হবে? স্পর্শকের সমীকরণ y - y1 ইকুয়ালস টু m, m মানে হচ্ছে এটা, এই বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে এটা, মাইনাস √y ডিভাইড বাই √x ইন্টু x - x1। তো বুঝতেই পারতেছো কি করতে মন চায়, আমাকে বলো এখানে তোমার কি করতে মন চায়, কি করতে মন চায় আমি বলি। এটাই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। এই স্পর্শকের সমীকরণটাকে যদি তুমি এই আকারে রূপান্তর না করো তাহলে কিন্তু তুমি যোগফল ধ্রুবক দেখাতে পারবা না। তাহলে এখন তোমার দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে কিভাবে এরকম বানানো যায়। বানাবো খুবই সোজা। আগে বলো কি করতে তোমার মন চায়, এখন তোমার কি করতে মন চায়, এখন তোমার কি করতে মন চায়? একজন বলে পরীক্ষার আগে 1 ঘন্টা পরে টপ হওয়ার, আমাদের সিলেবাস এত বিশাল, আমাদের 1 ঘন্টা পরে টপ হওয়ার চান্স নাই, অনেক দিন ধরে পড়তে হয় একটা সাবজেক্টের। যেমন আমাদের প্রথম এই যে এক একটা এক্সামে তোমার প্রায়, আমরা সামনে প্রথম যে এক্সামটা দিব সেটা হচ্ছে 280 মার্কের এক্সাম। টোটাল এক্সাম হচ্ছে 400, তার মধ্যে 120 মার্কস আগে হয়ে গেছে, আর 280 হচ্ছে ফাইনাল এক্সাম দিতে হবে। সো এত সোজা না, আর খুব একটা কঠিনও না, মানে হচ্ছে কাজ করতে হয় আর কি, পড়াশোনা করতে হয়, পড়াশোনা ছাড়া কোথাও নাই। অনেকে বলে না যে ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ে গেলে প্যারা নাই, ইঞ্জিনিয়ারিংয়ে গেলে হচ্ছে তোমার মুখস্থ বিদ্যা নাই। আমাদের প্রথম এক্সাম হচ্ছে ম্যানেজমেন্ট, ফার্স্ট টু লাস্ট মুখস্থ, মানে তোমাকে মুখস্থ করতে হবে একবারে ফার্স্ট থেকে লাস্ট। আমি এক্সামের জন্য হচ্ছে আজকে প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমার প্রথম প্রিপারেশন দেখবা, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রিপারেশন। এগুলো হচ্ছে প্রিন্ট আউট করে বের করছি, কত ছোট ছোট লেখা দেখো, মানে কাগজ বাঁচানোর জন্য আর কি, ছোট ছোট করে অনেকগুলো বই বানাইছি, প্রিন্ট আউট করে সবগুলো, বাসায় প্রিন্টার আছে তো ভালো। এটা হচ্ছে জাস্ট অর্ধেক, আরো এরকম অর্ধেক আছে যে পুরো সিলেবাসের জন্য। সো ওগুলো বলে লাভ নেই, বাট কথা হচ্ছে আমরা যেভাবে পরীক্ষা দেওয়ার ওইভাবে দিব। এখন আমাকে নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, তোমাকে নিয়ে আমার টেনশন। ও সরি, এখানে y1 বসে নেই, y1 x1। আসো, ও সবাই বলতেছে ভাইয়া বজ্রগুণন করতে ইচ্ছে করে, হ্যাঁ ঠিকই তো, প্যারা নাই, চিল। আর একটা কথা বলে রাখি, যারা বলে ইঞ্জিনিয়ারিং মুখস্থ করা লাগে না, তাদেরকে বলে রাখি ইঞ্জিনিয়ারিং এ 6 পৃষ্ঠার ম্যাথ মুখস্থ করা লাগে। বায়োলজিতে তো মুখস্থ করে এটা জাস্ট আছে, আর ইঞ্জিনিয়ারিং আমার দেখা যায় কিছু কিছু ম্যাথ আছে তুমি আগামাথা কিছু বুঝবা না, একটা ম্যাথ 6 পৃষ্ঠা, এটা করলে হচ্ছে 35 মার্কস। সবাই জানে যে এই ম্যাথ আসবে, সবাই কি করে সেটা মুখস্থ করে চলে যায়, মুখস্থ করে দিয়ে চলে আসে, কেন করছে কি করছে জানে না, বাট ওই ম্যাথটা ফার্স্ট টু লাস্ট 6 পৃষ্ঠা করতে পারলে 35 পাবে অ্যাকসেপ্ট। সো বুঝতে পারতেছো, যতটুকু মনে করতেছে এতটুকু না, ইঞ্জিনিয়ারিং প্রচুর মুখস্থ করতে হবে, উল্টা এখানকার মুখস্থগুলো আর ঝামেলা। আমাদের পোলাপাইনের 6 পৃষ্ঠা ম্যাথ মুখস্থ করার রেকর্ড আছে, যে 6 পৃষ্ঠা ম্যাথ পুরো মুখস্থ ঠাড়া মুখস্থ করে যায়, পরীক্ষা মেরে দিয়ে চলে আসছে। মানে 6 পৃষ্ঠা মানে একটা ম্যাথ এত লম্বা, মানে হাতে করলে 6 পৃষ্ঠা লাগে। আশা ভাঙার কিছু নাই, বাট কথা হচ্ছে এই জিনিসগুলো তুমি এনজয় করবা। তবে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং যাইতে হলে মন থেকে যাইতে হবে। আমি বিশ্ববিদ্যালয় লাইফে হচ্ছে আমি 4 বছর আমি যে পরিমাণ উরুস্তুর কোচিং টিউশন করাইছি, হারে ভাই রে ভাই, টাকা কামাইছি, কোচিং করাইছি, টিউশন করাইছি, উরুস্তুর লেভেলের লাইফটা চিল ভাই, আমি ফুল চিল মোডে আছি, এবং ইভেন আমি এখন চিল মোডে আছি।
আমাদের বন্ধু বান্ধব অনেকে এখন পরে উড়াই ফেলতেছে, আমি এখন ক্লাস নিচ্ছি, জাস্ট নাথিং, কোনো সমস্যা নাই। বাট মনোবল শক্ত রাখো, ঝামেলা হবে না। এবং আমি বলে দিচ্ছি, আমার এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় লাইফে কোনো ফেল নাই যেখানে অহরহ ফেল করে। জাস্ট এখানে তোমার ইচ্ছাটা দরকার, তোমার ইচ্ছাটা দরকার যে তুমি আসলে মন থেকে চাচ্ছ কিনা। যখন তুমি মন থেকে চাইবা তখন তুমি দেখবে যে না ভাই আসলে প্যারা নাই, চিল। কিন্তু চিলটা নিতে জানতে হয়, আমাদের অনেকে চিল করতে জানে না। আমি ভার্সিটিতে প্রচুর চিল করছি। তো ইঞ্জিনিয়ারিং মতো শান্তি তুমি আর কোথাও পাবা না, মানে মানসিক প্রশান্তি কি ভবিষ্যতে তুমি, মানে এক কথা হচ্ছে লাইফটা তুমি চিল করলে চিল করতে পারবা উরুস্তুল লেভেলে, এবং ইন ফিউচার সুবিধা হচ্ছে তোমার ফিউচারটাও ভালো, তোমার যে কোনো দিকে শিফট করা যায়। জবের ভ্যারাইটিস হচ্ছে হিউজ লেভেলের, ইঞ্জিনিয়ারিং এর মতো জব ভ্যারাইটি আর কোথাও নাই। মানে তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং থেকে জেনারেল লেভেলে যেতে পারবা, চাইলে বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে পারবা, দেশে বিভিন্ন সরকারি বেসরকারি উরুস্তুল মানে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবো অস্থির লেভেলে, গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট জব, তার উপর যেগুলো তোমার ডিপার্টমেন্টাল না এমনি নর্মাল নর্মাল অন্যান্য জব, সেগুলো তুমি করতে পারবা। তার কি চাই ভাই লাইফে, এর থেকে বেশি অপশন আর কি দরকার? অন্যদের থেকে সবচেয়ে বেশি অপশন থাকে ইঞ্জিনিয়ারদের, ওই কারণে ইঞ্জিনিয়ার সেটেল হওয়া একটা সুবিধা। আর যাদের মনে করো খুবই অল্প সময়ে সেটেল হওয়ার ইচ্ছা, মানে যে এরকম যে ভাইয়া আমি বছরের পর বছর আমার ইফোর্ট দেওয়া সম্ভব না, আমাকে যত তাড়াতাড়ি সময় সেটেল হইতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, এরকম অনেক আছে আমাদের সাথে, অনেক বন্ধু থাকে, তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং উড বি বেটার অপশন। এটা বেটার অপশন কেন? কারণ তুমি 4 বছর পর বিএসসি করবা, বিএসসি কমপ্লিট করার পর তোমার জব অ্যাভেলেবেল। যদি তোমার ভিতরে কিছু থাকে, তুমি ইঞ্জিনিয়ারিং 4 বছর কিছু শিখছো তুমি নিজেও জানো না, তাহলে হবে না। যদি ভিতরে কিছু থাকে তাহলে তোমার জবের অভাব হবে না। আর তুমি জবের পাশাপাশি আমাদের দেখা যায় তোমার এমন না যে মাস্টার্স করতে হয়, আমরা বিএসসি কমপ্লিট করার পর এমএসসি সবাই করা হচ্ছে জবের পাশাপাশি। জব করতেছি, জবের পাশাপাশি এমএসসি করব, জব করতেছি, জবের পাশাপাশি আমাদের মাল্টিনেশনাল গেলে এমবিএ করব। বাট ওগুলোর জন্য কিন্তু তোমার আলাদা করে আবার ওটার পিছনে লেগে থাকতে হচ্ছে না, তুমি চাইলে কি করতে পারো, জবের পাশাপাশি করতে পারবে। এটা সবচেয়ে বড় সুবিধা, ফ্যামিলি সাপোর্ট। আর টিউশনে তো উরুস্তুল ইনকাম আছে, ঢাকা আর চিটাগাং হচ্ছে তোমার টিউশনের জন্য বেস্ট। ওকে, এদিকে আসি, তাহলে আমরা এখানে গুণ করে দিব, তাহলে √x1 ইন্টু ওয়াই মাইনাস আর √x1 ইন্টু y1 ওকে ইকুয়ালস টু মাইনাস √y1 ইন্টু x মাইনাসে মাইনাসে প্লাস √y1 ইন্টু x1। তো এখানে একটু খেয়াল করে দেখো তোমার বাম দিকে কে কে আছে ভাইয়া? আমার বাম দিকে x আর y আছে। এই x আর y ওয়ালা কে কে আছে ভাইয়া? এটা হচ্ছে y ওয়ালা, এটা হচ্ছে x ওয়ালা। y ওয়ালা আর x ওয়ালা তাদেরকে বামে রাখো, বাকি সবাই ডানে রাখো। তাহলে আমাদের এটাকে বামে নিয়ে আসি, এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে কি হবে? √y1 ইন্টু x প্লাস √x1 ইন্টু y। তাহলে আমার x ওয়ালা আর y ওয়ালা পেয়ে গেলাম, ইকুয়ালস টু ডান দিকে অলরেডি আমার আছে √y1 x1 আর এই মাইনাসটা দিয়ে গেলে প্লাস √x1 ইন্টু y1। এবার তুমি দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এবার, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এবার এটা খেয়াল করে দেখো ভাইয়া, আমার এখানে লাগবে কি? অনলি এক্স। এক্স এর সামনে কোনো কিছু থাকা যাবে না, তবে নিচে থাকলে সমস্যা নাই। এই ইকুয়েশনের মিনিং হচ্ছে এক্স এর পাশে কোনো কিছু থাকা যাবে না, নিচে থাকলে সমস্যা নাই। তাহলে বলো তো এক্স এর পাশে এটাকে তাড়ানোর জন্য কি করতে হবে? √y1 দ্বারা ভাগ। আবার y এর পাশে এটাকে তাড়ানোর জন্য কি করতে হবে? √x1 দ্বারা ভাগ। তো তুমি কি আলাদা আলাদা ভাগ করবা? না, তাই তুমি এটা দ্বারাও ভাগ করবে, এটা দ্বারা ভাগ করবা। এক কথাই বলতে পারি না, √x1 √y1 দ্বারা ভাগ। এই কথা ঠিক কিনা বলো? মানে পুরো রাশিটাকে √x √y1 দ্বারা ভাগ করলে এটাও চলে যাবে, এটাও চলে যাবে। নিচে কিছু আসুক আমার সমস্যা নাই, কারণ নিচে আসলে আমার আরো সুবিধা। বাট পাশে কেউ থাকা যাবে না, পাশে যে আছে তাকে দ্বারা আমরা ভাগ করিয়াছি, তাহলে আমরা নিচে কিছু একটা পেয়েছি, সেখান থেকে আমরা কর্তৃত্ব অংশটা বের করিয়াছি। সো আমার টেনশন নাই, আমার কাজ হচ্ছে তুমি আগে আমাকে এটা বলো যে আমাদের এখানে √x1 ইন্টু √y1 দ্বারা ভাগ করব, এটা তুমি বুঝছো কিনা? কারণ এটা দ্বারাও ভাগ করতে হয়, এটা দ্বারাও ভাগ করতে হয়, একসাথে দুইটা দ্বারা ভাগ করে দিলাম। এটা বুঝছো কিনা বলো? এই কথাটা হচ্ছে মেইন, এই কথা হচ্ছে মেইন। আমি এটা হচ্ছে লাস্ট ম্যাথ, তুমি ছুটি চাচ্ছ ছুটি দিব, জাস্ট আমি চাচ্ছি না যে এই ম্যাথে তুমি আটকাও।
তাহলে তুমি যদি সেই কাজটাই করো তাহলে তুমি √x1 √y1 দ্বারা ভাগ করবা। √x1 y1 দ্বারা ভাগ করলে √y1 কাটাকাটি থাকবে হচ্ছে x ডিভাইডেড বাই √x1 প্লাস y ডিভাইডেড বাই √x1 চলে যাবে, থাকবে √y1 ইকুয়ালস টু, এটাকে যদি ভাগ করো √y1 চলে যাবে, √x1 কে লেখা যায় দেখো √y1 ইন্টু এই x1 যেটা তাকে আমরা চাইলে লিখতে পারি √x1 ইন্টু √x1, নিচে কি আছে √x1 ইন্টু √y1, কাটাকাটি তাহলে আমাদের √x1 থাকে, তাহলে এখানে থাকবে √x1, সিমিলারলি এখানে কাটাকাটি করলে √y1। আগে বলে এতটুকু বুঝছি কিনা বলি, প্রত্যেকটা লাইন বুঝতে হবে, এখানে প্রত্যেকটা লাইন আলাদা করে বুঝতে হবে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা। ওকে, আর বাম দিকেরটা আমি মুছে দিচ্ছি, কারণ আমাদের বাম দিকেরটা তোমরা আগে বুঝে গেছো, আমরা বাম দিকেরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা x1 y1 বিন্দুটা কি পরাবৃত্তের উপর না? তাহলে আমরা কি বলতে পারি x1 y1 বিন্দু দ্বারা ইকুয়েশনটা সিদ্ধ হবে। এই x1 y1 বিন্দু দ্বারা যদি সিদ্ধ হয় এই ইকুয়েশনটা, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, √x1 প্লাস √y1 ইকুয়ালস টু √a লেখা যায় কিনা? কারণ আমাদের যেহেতু এই বিন্দুটা ওই রেখার উপরে কোনো একটা বিন্দু আছে, মানে ওই বিন্দু দ্বারা সেটা সিদ্ধ হবে। কোন বিন্দু? x1 y1 বিন্দু এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে যেটা পাচ্ছি এই জিনিসটার মান হচ্ছে √a, আর সেটা আমার এখানে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে x ডিভাইডেড বাই √x1 প্লাস y ডিভাইডেড বাই √y1 ইকুয়ালস টু হচ্ছে a। এটা হচ্ছে a। এটা বুঝছি কিনা বলো? সরি, a বলতেছি, √a। এটা বুঝছি কিনা বলো? এতটুকু বুঝলে আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। মেডিকেলে পড়লে তাড়াতাড়ি বিয়ে করা যায়, বিয়ে করা যে কোনো জায়গা থেকে যায়, তাড়াতাড়ি তুমি করবা কি করবে না সেটা তোমার অবস্থা এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আব্দুল্লাহ আরাফাত, লাস্ট লাইনের আগের লাইনটা আরেকবার, দিস ইজ লাস্ট লাইন, এটা তার আগের লাইন। হ্যাঁ দেখো, আমরা এখানে √x1 √y1 দ্বারা কেন ভাগ দিয়েছি সেটা বুঝছো, x এর সহগটাকে তাড়ানোর জন্য, y এর সহগটাকে তাড়ানোর জন্য। তো তাড়ানোর পর আমি এই লাইনটা পাইছি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা দ্বারা কি মিন করে? তো এই জিনিসটা দেখতে কিসের মতো? প্রথম লাইনের মতো না? তাহলে আমার দেখো এই যে এটাই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, বক্ররেখাটা হচ্ছে এটাই হচ্ছে সেই বক্ররেখা, √x প্লাস √y সমান √a। এখন তুমি কোন বিন্দুতে বের করতেছো? x1 y1 বিন্দুতে। তাহলে সেই বিন্দু দ্বারা কি বক্ররেখাটা সিদ্ধ নয়? অবশ্যই, কারণ যে বিন্দুতে স্পর্শক বের করতেছো সেই বিন্দুটা তো বক্ররেখার উপরস্থ বিন্দু। তাহলে বক্ররেখার উপরস্থ বিন্দু এই বিন্দু দ্বারা এটা কি সিদ্ধ হবে না? এটা সিদ্ধ হবে না? অবশ্যই সিদ্ধ হবে, মানে স্যাটিসফাই করবে। তাহলে এটাকে স্যাটিসফাই করলে কি হয়? ওই বিন্দুটা ইকুয়েশনে বসাই দিতে পারো। ইকুয়েশনে বসাই দিলে x এর জায়গায় x1, y এর জায়গায় y1, এখানে তো কোনো x1 নাই, যা আছে তা বসে গেল। এখান থেকে আমি বুঝলাম এটাকে বলা হয় √a। তাহলে এই √x1 y1 √x1 প্লাস √y1 এটার জায়গায় আমি √a বসে দিলাম। মোহাম্মদ তায়েব, আজকের ক্লাসটা সরলরেখার বেসিক। হ্যাঁ, সরলরেখার বেসিক না জানলে আজকের ক্লাস তুমি করতে পারবা না, মানে হচ্ছে বেসিকটা সম্পর্কে একটু জানতে হবে। হ্যাঁ, ওকে, যাক, আরাফাত বুঝতে পারছো। এখন আসো, এই তোমরা বলো এই আকারে নিতে হলে ডান কাছে 1 বানাইতে হবে। 1 বানাইতে হলে কি করতে হবে? এই ইকুয়েশনের ডান পক্ষে 1 বানাইতে হলে কি করতে হবে তোমরাই বলো। ইকুয়েশন যেটা আছে তার ডান পাশে 1 বানাইতে হলে কি করতে হবে? x ডিভাইডেড বাই √x1 প্লাস y ডিভাইডেড বাই √y1 ইকুয়ালস টু হচ্ছে √a। আমার ডান পাশে 1 বানাইতে হলে কি করতে হবে? ডান পাশে 1 বানাইতে হলে কি করতে হবে? হ্যাঁ, √a দিয়ে ভাগ করব। তাহলে করে দাও, √a দিয়ে ভাগ করলে আমরা পাবো √a ইন্টু √x1 প্লাস y ডিভাইডেড বাই √a ইন্টু √y1 ইকুয়ালস টু √a। তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে আমার সেটা। তো তোমাকে এবার কি বলা হয়েছে দেখো, তাহলে আমরা এতটুকু শেষ। এখন তোমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
এত বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক আমি বের করলাম, ওই স্পর্শক অক্ষদ্বয় হতে কর্তিত অংশ, এই স্পর্শকের এটা মানে হচ্ছে এক্স অক্ষ হতে কর্তিত, এক্স অক্ষ হতে কর্তিত, আর এটা মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে কর্তিত, ওয়াই অক্ষ হতে কর্তিত। তো তোমাকে বলা হলো কর্তিত অংশের যোগফল ধ্রুবক। তাহলে আমাদের বলতে পারি কর্তিত অংশের যোগফল, কর্তিত অংশের যোগফল, যোগফল সমান লিখতে পারি √a √x1 প্লাস √a √y1। এবার দেখো এই যে এটা প্লাস এটা, দুইটা থেকে দেখো তোমার এখানে √a আছে, এখানে √a আছে, তোমার মন কি করতে চাচ্ছে, মন তোমার কি চায় একটু কমেন্ট করে জানাও। তোমার মন এটাকে কি করতে চাচ্ছে, তোমার মন কি করতে চাচ্ছে এটাকে? হ্যাঁ, সবার মন কমন নিতে চাচ্ছে। তাহলে তোমাদের মন কমন নিতে চাই, আমি কি না করতে পারি? √a ইন্টু √x1 প্লাস √y1। এটাকে আর বলা লাগবে? এই জিনিসটাই আমরা একটু আগে বলছিলাম, এই যে এই জিনিসটাই আমরা একটু আগে বলছিলাম, যদি সিদ্ধ করো তাহলে আমাদের এখানে বসে দিলে √x1 প্লাস √y1 ইকুয়ালস টু √a আসবে। তাহলে আমরা এটাকে আবার √a বলতে পারি। এখানে √a আছে, এটাকেও বলা যায় √a ইন্টু √a মানে হচ্ছে √a হোল স্কয়ার মানে হচ্ছে a, আর a মানে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে তোমাকে এটাই প্রমাণ করতে বলছে কর্তিত অংশের যোগফল ধ্রুবক, আমরা প্রমাণ করে ফেললাম। তো তোমাকে এখানে কোশ্চেনের মধ্যে সব বলে দেওয়া আছে, জাস্ট কথা হচ্ছে জিনিসটা হচ্ছে একটু বুঝতে হয়। জিনিসটা দেখো, একবার প্রশ্নের দিকে তাকাও। এত বক্ররেখার যে কোনো বিন্দুতে, তাহলে আমি যে কোনো বিন্দু ধরে নিলাম x1 y1, অঙ্কিত স্পর্শক, তাহলে আমাদের প্রথম কাজ কি? স্পর্শকের সমীকরণ বের করা। স্পর্শকের সমীকরণ বের করতে হলে কি লাগবে? ঢাল বের করা লাগবে। কোন বিন্দুতে বের করবা? x1 y1 বিন্দু। তাহলে আমি ঢাল বের করার জন্য এটাকে অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করে এই বিন্দুটাকে বসাই দিলাম। এই বিন্দুটাকে যখন আমি বসাই দিলাম, সেখান থেকে আমরা ঢাল পাইলাম এই বিন্দুতে। এই বিন্দুতে ঢাল পাইলে y - y1 = m * x - x1 দিয়ে ইকুয়েশন পেয়ে গেছি। ইকুয়েশন পাওয়া শেষ। এবার আমাকে বলছে যে ইকুয়েশন পাইছিলাম ওই ইকুয়েশনের অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল ধ্রুবক, তাহলে আমাকে এটাকে ছেদাকারে রূপান্তর করতে হবে। তো ছেদাকারে রূপান্তর করার জন্য বাকি কাজ করছি, যে আমাদের যেটা পাইছিলাম সেখান থেকে x আর y-টাকে এক পাশে রাখছি, অন্যগুলোকে অন্য পাশে রাখছি। x এর সহগটা এবং y এর সহগটা দ্বারা ভাগ করে এদেরকে খালি করছি। খালি করার পর আমরা এই ফরম্যাটটা সাজাইছি। ডান দিকে আমি এই জিনিসটা পাইছিলাম, তার জায়গায় √a বসাইছি। ডান দিকে √a ছিল, 1 বানানোর জন্য √a দ্বারা ভাগ করে আমরা এটা পাইছি। এরপর আমাদের এখানে √a দ্বারা ভাগ করে এটা পাইছি। √a দ্বারা ভাগ করে আমরা যখন এটা পাইছি, সরি আমরা এখানে √a এখানে রাখছি, √a দ্বারা ভাগ করছি না, এই যে 1 পাইছি, √a দ্বারা ভাগ করছি, √a দ্বারা ভাগ করে আমরা এটা পাইছি। তাহলে এই দুটো হচ্ছে কর্তিত অংশ। তো তোমাকে বলছো কর্তিত অংশের যোগফল ধ্রুবক হতে হবে, এই দুটোকে যোগ করে দাও। যোগ করে দিলে তুমি এখান থেকে কমন নিতে পারতেছো, এটাকে তুমি √a বলতে পারো। দ্যাট মিন্স আমাদের এখান থেকে পাচ্ছি আনসার a হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমাদের কর্তিত অংশের যোগফল ধ্রুবক প্রমাণিত। বলো আমরা বুঝছি কিনা? এই ম্যাথটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন ম্যাথ, সত্যি কথা সবচেয়ে কঠিন ম্যাথ, মানে সবাই যেটা মনে করে এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন ম্যাথ। আমাদের অধ্যায় শেষ। ম্যাথমেটিক্সের মজা এটা, প্রশ্নই সব বলে দিছে। বলো আমরা বুঝছি কিনা? তো আমাদের তাহলে 9H শেষ। তোমাদের কাজ হচ্ছে 9H এর যে বিভিন্ন ম্যাথগুলা, সেই ম্যাথগুলো তোমরা অবশ্যই কি করে ফেলবা? সলভ করে ফেলবা। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, যদি অনেক সময় তোমাকে এরকম বলা হয় স্পর্শ একক x অক্ষকে সেট করে, তো তোমরা জানো x অক্ষে y এর মান 0, তাহলে x অক্ষকে সেট করে বললে y এর মান 0 বসাবা, y অক্ষকে সেট করলে x এর মান 0। এই জিনিসটা মাথায় রেখে ম্যাথগুলো করবা। ম্যাথ হুবহু সেম, জাস্ট এই দুইটা লাইন মাথায় রাখতে হবে। এই দুইটা লাইন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্পর্শক x অক্ষকে সেট করলে, x অক্ষকে সেট করলে ছেদবিন্দুর y = 0, আর স্পর্শক y অক্ষকে সেট করলে
ওয়াই অক্ষকে সেট করলে শ্যাদোবিন্দুর x ইকুয়ালস টু 0, এটাই জাস্ট আর কিছু না। যে তোমাকে তো y ইকুয়ালস টু 0 বসাইলে তুমি x এর মানগুলো পেয়ে যাবা। তাহলে সেখান থেকে তুমি x এর মান মনে করো, এটা বসাইয়া মনে করো x এর মান পাইলা 1 - 1। এর মানে হচ্ছে স্পর্শক x অক্ষকে যে সেট করছে, কোন কোন বিন্দু সেট করছে 1, 0, -1, 0, এই বিন্দুতে স্পর্শক x অক্ষকে সেট করে। মনে করো আমাদের y x এর মান 0, স্পর্শক y অক্ষকে সেট করে, y অক্ষকে সেট করলে y অক্ষে আমার কার মান 0, ভুজের মান 0। এখানে বসালে তুমি y এর মান মনে করো পাইলে 2, 3, এর মান হচ্ছে আমাদের বিন্দু হচ্ছে 0,2, 0,3, এই দুটো বিন্দু সেট করছে। সিম্পল, এই ধরনের ম্যাথগুলো আসতে পারে আর কি। এনাফ, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এই রুট ওভার এ আসার প্রসেসটা একদম বুঝতেছি না। এই দেখো প্রশ্নেই তো বলা আছে, প্রশ্নেই তোমার বলা আছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ। হ্যাঁ, তুমি কোন বিন্দুতে বের করতেছ? x1 y1 বিন্দুতে। তাহলে এই ইকুয়েশনের গ্রাফ আমি ধরে নিলাম এটা। তাহলে আমাদের এই যে বক্ররেখা, তুমি তো স্পর্শক বের করবা বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে। তাহলে আমাদের তোমার যে বক্ররেখাটা নিশ্চয় এই বক্ররেখার উপরেই একটা বিন্দু হচ্ছে x1, y1। তাহলে আমার এই যদি বক্ররেখার উপরে হয়, সে কি বক্ররেখাটাই সিদ্ধ করবে না? কোন একটা মনে করো, যেমন ফর এক্সাম্পল আমি বললাম কোন একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এটা আমাদের 2,3 বিন্দুটা তার উপর অবস্থিত। তাহলে তুমি এই 2,3 যদি এই সরলরেখার সমীকরণে বসাও, এটা সিদ্ধ হবে না? অবশ্যই হবে। তাহলে আমার ঠিক সেম এই ইকুয়েশনের উপরস্থ বিন্দু হচ্ছে x1 y1, সেই বিন্দুটা এখানে বসাই দিবা। তাহলে আমরা x1 y1 বসাই দিলে x এর জায়গায় x1 প্লাস y এর জায়গায় y1, আর রুট ওভার a তো আমাদের এখানে x এর সাথে রিলেশন নাই, এখান থেকে পেলাম রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 সমান রুট ওভার a। এটাই, যে বুঝো নাই সে এবার বুঝছে কিনা বলো, বুঝছি কিনা? আর আমাদের লাস্ট ক্লাসটা স্মরণীয় করে রাখতে সবাইকে আশা করব আমরা সবাই সেদিন লাইভে জয়েন করব। আমাদের লাস্ট ক্লাসে ইউনিক একটা অধ্যায় গুরুমান লঘুমান, আমাদের ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, তারপর হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এই ধরনের কনসেপ্টগুলো আমরা এক ক্লাসে সুন্দর করে বুঝাই দিব। হ্যাঁ, আমাদের ওইটা হচ্ছে অন্যতম কনফিউজড অধ্যায় অনেকের জন্য। তো আশা করি তোমাদের সেই কনফিউশনটা অ্যারাইজ হবে না। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।